তুমি ভাবলে কি করে তোমার মতো একটা থার্ড ক্লাস মেয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে এই কুষাণ চৌধুরী? কুষাণ চৌধুরী নামটা শোনার সাথে সাথে চমকে উঠে আমি কথা বলা মানুষটার দিকে তাকালাম। যা ভেবেছিলাম ঠিক তাই। এই কুষাণ চৌধুরী যে আমার কাজিন হবে তা ভাবতেও পারি নাই। অবশ্যই কুষাণ ভাইয়া জানে না যে আমি তার কাজিন। আমার বয়স যখন 11 তখন কুষাণ ভাই ইউএসএ চলে যায়, আর কালকেই বাংলাদেশ ব্যাক করেছে পড়াশোনা কমপ্লিট করে। আমার এখন নিজের চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে যে বন্ধুদের কথা মতো কেন এই কাজ করতে গেলাম। ফ্ল্যাশব্যাক। আমি, মিতু, নাইমা আর ফাহিম চারজনে মিলে ট্রুথ অর ডেয়ার খেলছি। আর আমি যখন ডেয়ার নেই তখন ফাহিম বলে, জিহা, তোর কাজ হলো ওই যে হাত দিয়ে ইশারা করে। একটা ছেলে দাঁড়িয়ে আছে সাদা টি শার্ট পরা, ওকে গিয়ে বলবি আই লাভ ইউ, ব্যাস এইটুকুই। আহা, মাত্র এইটুকুই? এটা তো আমার বাঁ হাতের খেল। তোর একটু অপেক্ষা কর, আমি আসছি। হ্যাঁ, তবে শর্ত হলো আগামী 1 ঘন্টা তুই তাকে বলতে পারবি না যে তুই তাকে ডেয়ার পূরণ করার জন্য প্রপোজ করলি। বলে ফাহিম আমাকে চোখ মারে। আমি তাকে ভেঙচি দিয়ে উঠে যাই। ছেলেটা উল্টো দিকে ঘোরা ছিল, তাই আমি তার মুখ দেখতে পাইনি। আমি ছেলেটার পেছনে গিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলি, এই যে মিস্টার, আমি আপনাকে ভালোবাসি। আই লাভ ইউ। কথাটা বলেই চোখ মুখ খিচে বন্ধ করে ফেলি। তারপর তার কথা শুনে চোখ খুলে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। বর্তমানে এই মেয়ে, আমি কি বলছি শুনতে পাচ্ছ তুমি? আমি নিচের দিকে তাকিয়ে আছি। এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে জীবনেও ভাবি নাই। আমি নিচের দিকে তাকিয়ে মিনমিন করে বলি, ধন্যবাদ ভাইয়া রিজেক্ট করে দেওয়ার জন্য। কথা শুনে ভাই অবাক চোখে আমার দিকে তাকায়। ভাইয়া কিছু বলবে তার আগে আমি তার দিকে একবার তাকিয়ে উল্টো দিকে ঘুরে হাঁটতে থাকি। আর ভাবছি ভাইয়া আগের থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছে। কাল রাতে আসা অন্ধকারে ভালো করে তাকে দেখি নাই। কুষাণ ভাইয়াদের বাড়ির রাস্তার এপাশে আর আমাদের বাড়ি উল্টো পাশে। যাই হোক, আমি ওদের তিনজনের কাছে এসে ফাহিমকে উড়াধুরা মারতে থাকি। আর ও মার খাওয়া থেকে বাঁচতে দৌড়াই। এভাবে আমরা দুজন কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে হাঁফিয়ে মিতু আর নাইমার কাছে এসে দাঁড়াই। ওরা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওরা তিনজনেই অবাক। ওই তোরা এইভাবে কি দেখোস? আমার চেহারায় কি মুক্তা ঝরে পড়ছে? আমার কথা শুনে ওরা কোনো রিয়েক্ট করে না, কারণ তারা জানে আমি এমনই। ফাহিম আমার দিকে তাকিয়ে বলে, ওই আপাল মার্কা মাইয়া, কি হয়েছে তোর? আমার মারছস কেন? হারামি, তোর কারণে সব। তুই আর কাউকে পাইলি না? শেষমেশ আমার কাজিনকে আই লাভ ইউ বলতে বললি, যে কিনা এখনো পর্যন্ত আমাকে দেখেনি। সে যখন জানবে আমি তার বোন কাজিন লাগি, তখন কি মনে করবে? তারপর ভাইয়া বলি কিনা আমি থার্ড ক্লাস মেয়ে। শেষের কথাটা কাঁদো কাঁদো ফেস করে বলি। আমার কথা শুনে মিতু, ফাহিম আর নাইমা তিনজনে আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। নাইমা বলে, তার মানে উনি তোর ভাই? দোস্ত প্লিজ লাইন করে দে না। নাইমার কথা শুনে আমার গা জ্বলে যাচ্ছে। দাঁত কটমট করে তার দিকে তাকিয়ে বলি, আমি মরি আমার জ্বালায় আর তোরা আমার সাথে ফান করস? আজব, তোর কাজে তো কি হয়েছে? তুই জানোস এই কুষাণ ভাইয়াকে আমি ঠিক কতটা ভয় পাই? আর তাছাড়া কুষাণ ভাইয়া যদি একবার জিদান ভাইয়াকে মানে আমার ভাইকে বলে দেয়, তাহলে তো আমি শেষ। আরে বলবে না, চিন্তা করবি না। আমি ফাহিমের দিকে রাগি লুকে তাকাই। তারপর কিছুক্ষণ চারজন মিলে ঝগড়া করতে থাকি। আসলে আমাদের বন্ধুত্বটাই এমন, এই ভালো তো এই খারাপ। এই সুন্দর করে কথা বলছে তো এই ঝগড়া শুরু হয়েছে। তারপর আমাদের চারজনের আরেকটা বড় গুণ হলো আমরা কথা শুরু করব টেকনাফ থেকে, আর আমাদের কথা গিয়ে শেষ হবে তেতুলিয়ায়। কথার কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে যায় তার ঠিক নেই। চারজন এত ঝগড়া করি, তারপরও একজনকে না দেখলে আরেকজন থাকতে পারে না। এতটা ভালো বন্ধুত্ব আমাদের মাঝে। এবার আসুন পরিচয় দেয়া যাক। আমি জিহা, বাবা মা আর ভাইয়ের আদরে মেয়ে। আমি অনার্স 2য় বর্ষের ছাত্রী। আমার ভাই জিদান চৌধুরী পড়ালেখা শেষ করে বাবার ব্যবসায় হাত দিল মাত্র কিছুদিন হলো। আমি দেখতে অতটাও খারাপ না, যার জন্য কুষাণ ভাই আমাকে থার্ড ক্লাস টাইপের মেয়ে বলল। অবশ্যই বলতেও পারে, আমেরিকায় বড় হয়েছে বলে কথা। অন্যদিকে কুষাণ চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে, খুব আদরে। কুষাণ ভাই আর জিদান ভাইয়া খুব ভালো বন্ধু, দুজনেই সমবয়সী। যাই হোক, বাকিটা গল্পে জানবেন। আমি রুমে এসে ফ্রেশ হয়ে মাত্র মোবাইলটা নিয়ে একটু শুইলাম, হঠাৎ লিভিং রুম থেকে কিছু কথা এসে আমার কানে বাড়ি খাচ্ছে। আমি কান খাড়া করে শোনার চেষ্টা করছি। বুঝতেই পারছি লিভিং রুমে কুষাণ ভাইয়া, বাবা, আম্মু আর জিদান ভাইয়া সবাই আছে। কথার এক পর্যায়ে কুষাণ ভাইয়া বলে ওঠে, চাচ্ছু, এই বাড়িতে কি আর কেউ থাকে না? বাবা আমাকে সেই কখন থেকে ডাকছে, কিন্তু তাতে আমার কোনো রকমের হেলদোল নেই। আমি আমার মতো করে মোবাইল টিপতেছি। এই মুহূর্তে কুষাণ ভাইয়ের সামনে যাওয়ার মতো ইচ্ছে আমার নেই। শুধু শুধু আমাকে এখন অপমান করবে তা আমার খুব ভালো করেই জানা আছে। আর তার সাথে যদি একবার আমার ভাই জানে তাহলে তো হলোই। হঠাৎ ভাইয়ার ডাকে আমার হুঁশ আসে। ভাইয়া ডাকছে, তার মানে সে এখন আমার রুমে আসবে। ভাইয়া রুমে এসে যদি দেখে আমি শুয়ে শুয়ে মোবাইল দেখি আর তাদের ডাকে সাড়া দিই না, তাহলে আজ আমার খবর করে ফেলবে। কি করব ভাবতে ভাবতেই মাথায় আইডিয়া আসলো। ভাইয়া জানে কোন কাজে থাকলে আমি তাদের ডাকে সাড়া দেই না। আইডিয়াটা মাথায় আসতেই আমি মুচকি হেসে এক লাফে উঠে গিয়ে টেবিলে বসে পড়তে থাকি। যদিও এখন পড়ার সময় না, তারপরও পড়তে বসেছি আমি। এমন সময় ভাইয়া আবার ডাক দেয় আমার রুমের সামনে দাঁড়িয়ে,
জিহু, ওই জিহু, কই তুই? আমি কিছুটা বিরক্তি ভাব নিয়ে বলি, উফ ভাইয়া, সমস্যা কি? একটু কি শান্তি মতো পড়তেও দেবে না নাকি? আমার কথা শুনে ভাইয়া টাসকে খেয়ে যায়। তারপর কিছুটা রাগী কণ্ঠে বলে, এই টাইমে তোর কিসের পড়া? মজা করছ আমার সাথে? ভাইয়ার কথা শুনে এবার আমার কিছুটা ভয় কাজ করে। যাই হোক না কেন, সে আমার বড় ভাই। তার সাথে সবসময় হাসি ঠাট্টা করলেও ভাইয়া সব ব্যাপারে মজা করা একদম পছন্দ করে না। তার কথা হলো মজা করার সময় প্রাণ খুলে মজা করবে, আর কাজ করার সময় মন উজাড় করে কাজ করবে। ভাইয়া বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকে, তাই আমি তাকে ব্যস্ত কুমার বলে ডাকি। ভাইয়া, আমি তোমার সাথে মজা কেন করতে যাব? আমি একটা ইম্পর্টেন্ট অঙ্ক করতেছি, মিতু করে দিতে বলছে তাই। মিতুর দোষ দিয়ে দিলাম, এবার কি হয় তাই দেখার পালা। ভাইয়া এবার অনেকটা নরম গলায় বলে, জিহু, ম্যাথটা পরে করলে হয় না? বের হয়ে দেখ কে আসছে। আহা, যার সাথে দেখা করার ভয় এত অভিনয় করছি, এখন তার সাথেই দেখা করতে বলছে। বয়ে গেছে। বিড়বিড় করে কথাটা বলে থামি, এবার অনেকটা জোরে বলে উঠি, ভাইয়া একটা ইম্পর্টেন্ট ম্যাথ করতেছি আমি। এই মুহূর্তে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলা আসলেও তো আমি যাব না, আর তুমি আসছো কোথাকার কাকে নিয়ে? প্লিজ একটু শান্তিমতো ম্যাথটা করতে দিবে? কথাটা বলেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেই। অনেক জোরেই কথাটা বলছি, যদি কুষাণ ভাইয়া শোনে তাহলে আমার আস্ত রাখবে না। আমার মনে পড়ে যায় ছোটবেলার কথা। যখন আমার বয়স 8 বছর, তখন একদিন আমি আর আমার সাথে একটা ছেলে একটা মেয়ে ছিল। যদিও এখন তাদের নাম আমার মনে পড়ছে না। যাই হোক, তাদের দুজনের সাথে কথা বলার সময় এক ফাঁকে আমি অনেক জোরে ছেলেটার সাথে কথা বলি। ছেলেটা সহ সবাই সেখানে চমকে ওঠে। সেখানে কুষাণ ভাইয়াও ছিল। ভাই রেগে গিয়ে এসে আমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে যায়। দরজা বন্ধ করে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলে, তুই এত জোরে কথা বললি কেন? পরিস্থিতি খারাপ দেখে আমি নিচের দিকে তাকিয়ে থাকি। আমাকে চুপ করে থাকতে দেখে ভাইয়া আরো রেগে যায়। আমাকে ধমক দিয়ে বলে, কি হলো, কথা বল। আমার সারা শরীর কেঁপে ওঠে, তাও ভাইয়ের দিকে তাকানোর সাহস পাচ্ছি না। নিচের দিকে তাকিয়েই বলি, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। এ কথা শুনে ভাইয়া উঠে দাঁড়িয়ে যায়, আর বিছানার এক কোণে আরাম করে গিয়ে বসে বলে, 100 বার কানে ধরে উঠবস কর, তাহলেই তোকে ক্ষমা করব। ভাইয়ার কথা শুনে এবার আমার প্রায় কান্না আসছে। কাঁদো কাঁদো ফেস করে তাকে বলি, ভাইয়া আমি এখনো কত ছোট, তুমি আমাকে এভাবে কষ্ট দিবে? আর হবে না বললাম তো। দেখ জিহু, আমি তোর এত কথা শুনতে চাই না। যা করতে বলছি ঠিক তাই কর, অন্যথায় তোকে আমি কি শাস্তি দেব তুই কল্পনাও করতে পারবি না। শেষে উপায় না পেয়ে কানে ধরা লাগছে। 100 বারের মধ্যে একবারও মাফ করে নাই। কত নিষ্ঠুর সে! শাস্তি শেষ হতেই সে নিজে এসে আবার আমার পায়ে তেল মালিশ করে দিছে। এই শাস্তির পরে 3 দিন আমি তার সাথে কোনো কথা বলি নাই। ভাইয়া অনেকবার সরি বলছে, আমাকে চকলেট কিনে দিছে, কতভাবে রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো আমি। শেষে ভাইয়া উপায় না পেয়ে আমাকে আবার ধমক দেয়, আর বলে যদি তার সাথে কথা না বলি তাহলে আরো বড় শাস্তি দেবে। ছোটবেলার কথাটা মনে পড়তেই মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কুষাণ ভাইয়া ছোটবেলা থেকে আমাকে অনেক শাসন করত আর আদরও করত। জিদান লিভিং রুমে আসতেই দেখে কুষাণ পায়ের ওপর পা তুলে সোফায় বসে মোবাইল স্ক্রল করতেছে। এতক্ষণ তার মা বাবা ছিল, কিন্তু এখন কেউ নেই। মা হয়তো কিচেনে আর বাবা রুমে নয়তো বাইরে গেছে। জিদান কুষাণের দিকে এগিয়ে এসে বলে, কুষাণ, চল বাইরে যাই। জিহু আসবে না, পড়তে বসেছে এখন। পড়তে বসলে সে একদিকে আর দুনিয়া আরেকদিকে। জিদানের কথা শুনে কুষাণ উঠে দাঁড়ায়, মোবাইল প্যান্টের পকেটে ঢুকাতে ঢুকাতে বলে, তোর বোন মনে হচ্ছে কথা বলছে একটু বেশি জোরে, তাই না? কুষাণের কথা শুনে জিদান আমতামতা করে বলে, আসলে পড়ার সময় ডিস্টার্ব করছি তো, তাই এত জোরে চিৎকার করছে। কুষাণ আর কোনো কথা না বলে চলে আসে ওই বাড়ি থেকে। অনেক রাগ লাগে তার। যাকে একটিবার দেখার জন্য ছুটে গেল, সে কিনা তার সামনে আসে নাই। কিন্তু নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বাসায় চলে আসে সে। বাড়িতে ঢুকতে তার মা বলে, কি রে কুষাণ, কই ছিলি বাবা? চাচুর সাথে দেখা করতে গেছি মা। তার মা আরো কিছু বলতে যাবে তার আগে কুষাণ সেই স্থান ত্যাগ করে। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে তীব্র গরমে চারদিকে গমগমে ভাব। গ্রামাঞ্চল হলে হয়তোবা এত গরম পড়তো না। কোলাহলযুক্ত এই শহরে সবকিছুর পরিমাণে বেশি, তেমনি গরমটা যেন একটু বেশি। চারদিকে ভ্যাপসা গরমে কুষাণ পাগল প্রায়। যখন সে আমেরিকায় ছিল তখন এত গরম ছিল না। অবশ্যই এটা বাংলাদেশ বলে কথা। মাত্র শাওয়ার নিয়ে বের হলো কুষাণ। টাওয়াল হাতে নিয়ে ব্যালকনিতে যেতেই তার চোখে পড়ে একটা মেয়েকে। নীল থ্রি পিস পরা চুলগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। ওনার একটা অংশ ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু তার সেই দিকে কোনো হেলদোল নেই। সে তো ফোনে কথা বলতেই ব্যস্ত। কুষাণের ঠিক বিপরীত দিকে ফিরে মেয়েটা দাঁড়িয়ে। তার ফোনে কথা বলার স্টাইল দেখে কুষাণ আরো মুগ্ধ হয়ে যায়। হাত নাড়িয়ে মৃদুস্বরে কথা বলছে, যদিও কথাগুলো ঠিক কি বলছে তা কুষাণ জানে না। সেদিকে তাকিয়ে কুষাণ আনমনে বলে ওঠে, নীলপরি। চারদিকে শীতল হাওয়া বইছে। প্রচন্ড বাতাসের কারণে জানালার পর্দাগুলো বারবার এলোমেলো হয়ে দোল খাচ্ছে। ঝড় হওয়ার পূর্বাভাস। চারিদিকে মনোরম দৃশ্য ফুটে উঠেছে। সারাদিনের ভ্যাপসা গরমকে এই শীতল হাওয়া নিমিষেই দূর করে দিচ্ছে।
চারিদিকে এত মনোরম দৃশ্য দেখে নিজেকে আর পড়ার টেবিলে বসিয়ে রাখতে পারিনি। আমি উঠে দাঁড়াতেই ফোন বেজে ওঠে। কিছুটা বিরক্ত নিয়ে ফোনটা হাতে নেই। দেখি ফাহিম ফোন করেছে। দেখে মুচকি হাসি। বেচারাকে অনেক শাস্তি দিয়েছিলাম, রাগও করছে, কিন্তু তারপরও ফোন দেখে অবাক হই না, কারণ আমি জানি এটাই আমাদের বন্ধুত্ব। রাগ, অভিমান, হাসি, ঠাট্টা, দিন শেষে আবার সবাই এক। ফোন ধরে কানে নিতে ফাহিম বলে, ওই কাবলা কি করছে? ফোন ধরতে এতক্ষণ লাগে? হারামি, দিলি তো মুডটা অফ করে। এত সুন্দর রোমান্টিক ওয়েদারটা নষ্ট করে দিলে এই নামে ডেকে। আমার কথা শুনে ফাহিম ফিক করে হেসে দেয়। ওরা আমাকে নাম ধরে ডাকে কম, সবসময় অদ্ভুত ধরনের নামে ডাকে, যে নামগুলো কেউ কোনোদিন শুনেও নাই। গরু রে, তোর বিএফ আছে নাকি যে এমন একটা রোমান্টিক ওয়েদারে তুই তার সাথে বসে বসে প্রেমালাপ করবি? কুত্তা, তুই গরু, তোর 14 গোষ্ঠী গরু, তোর ফিউচার পোলাপাইন গুলাও সব গরু। ফোন রাখ কুত্তা, বলেই কট করে ফোন কেটে দেয়। এই গরু শব্দটা আমি একেবারে সহ্য করতে পারি না। আরে ভাই, কেন বুঝোস না? গরু হলো সব থেকে নিকৃষ্ট প্রাণী। এমন একটা প্রাণী যে যেখানে খায় সেখানেই ঘুমায়, আর সেখানেই। আর আমাকে কিনা বলছে গরু, ভাবা যায় এটা? শেষে বিরক্ত হয়ে ছাদে চলে আসি। ছাদে আসতেই মনটা জুড়িয়ে যায়। কি সুন্দর স্নিগ্ধ বাতাস। আমি দুহাত মেলে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি। পুরো ছাদ জুড়ে অন্ধকার। আমি আসার সময় লাইট বন্ধ করে দিয়ে আসছি। মাঝে মাঝে অন্ধকারকে কেন জানি অনেক ভালো লাগে, কিন্তু লাইট বন্ধ করেও লাভ হয় নাই। কুষাণ ভাইয়াদের লাইটের আলো তির্যকভাবে এসে হেলে পড়েছে আমাদের ছাদে। তাতে অবশ্যই আমি অনেকটা বিরক্ত। এভাবে ঠিক কতক্ষণ ছিলাম হিসেব নেই। ছোট ছোট পানির কণা মুখে পড়তেই আমার হুঁশ আসে। চারিদিকে তাকিয়ে দেখি হালকা ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছে। এখন বৃষ্টিতে ভিজলে আমার কপালে শনি আছে, এটা ভেবে আমি চলে আসতে নেই। জিহু, চলে আসতে নিয়েও থেমে যাই আমি। কেউ একজন খুব মৃদু স্বরে ডাকছে আমাকে। ডাকটা শুনে আমার শরীরে কম্পন ছুটে যায়। একটা শীতল হাওয়া বয়ে যায় আমার মধ্য দিয়ে। আমি কাঁপা কাঁপা পায়ে পেছন দিকে ফিরে দেখি কুষাণ ভাইয়া ডাকছে আমাকে। ভাইয়া তাদের ছাদে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে তার ভ্রুযুগল কুঁচকে ফেলে। এটা দেখে আমার অবস্থা যায় যায়। ভাইয়ার সামনে এভাবে ধরা পড়ে যাব কখনোই ভাবি নাই। কিন্তু পরক্ষণেই ভাবতে থাকি, ভাইয়া যেহেতু বাড়িতে আসছে, তাহলে তো অবশ্যই একদিন না একদিন দেখা করতেই হবে। এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে ভাইয়ার দিকে তাকাই। দেখি ভাইয়া এখনো আগের মতো আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আমি কিছু বলতে যাব তার আগে ভাইয়া বলে ওঠে, হুশ, কোনো কথা না। যেখানে যেভাবে দাঁড়িয়ে আসো ঠিক সেভাবে দাঁড়িয়ে থাকবি। একটু নড়চড় করলে খবর আছে তোর। কি রে? কথাটা বলেই ভাইয়া চলে যায় ওইখান থেকে। আমি অবাক দৃষ্টিতে ভাইয়ার যাওয়ার পানে তাকিয়ে থাকি। আমি এত বড় হয়েছি, তারপরও ভাই আমাকে ধমক দিচ্ছে। আল্লাহ রে আল্লাহ, ভাবা যায় এটা? হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ পেয়ে সেদিকেই তাকাই। কুষাণ ভাইয়া আপনি? নিজের সামনে কুষাণ ভাইয়াকে দেখে আমার প্রাণ যায় যায় অবস্থা। ভাইয়া সুন্দর করে পকেটে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। কালকের কথা মনে পড়তে আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে থাকি। আমাকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে ভাইয়া বলে, নিচের দিকে তাকিয়ে আসত কেন? আমার চেহারা বুঝি এতই খারাপ যে তাকানো পর্যন্ত যায় না? ভাইয়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তো আমার নিজেরই হার্ট ফেল হয়ে যাবে। আবার বলে কিনা তাকানো যায় না। বিড়বিড় করে বলি আমি। কি রে, কি বিড়বিড় করস? আমি ভাইয়ার দিকে এক পলক তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিয়ে বলি, আপনি কি কি কিছু বলবেন? এটা আমার চাচ্চুর বাসা। আমি যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারি। তাই বলে কি তুই? ভাইয়ার কথা শেষ করতে না দিয়ে আমি বলি, আপনার চাচ্চুর বাসা, আপনি যখন ইচ্ছা তখন আসতে পারেন, তাতে আমার কিছুই যায় আসে না। কিন্তু আমাকে কেন ডাকছেন তা তো বলবেন। কথাটা বলতেই ভাইয়া আমার দিকে এক পা এগিয়ে আসে। আমি কিছুটা পিছিয়ে যেতে নিলেই ভাইয়া আমাকে এক হাত ধরে টেনে আবার তার সামনে দাঁড় করিয়ে দেয়। আমার কপালে লেপ্টে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলে, অনেক বড় হয়ে গেলি তুই। আমি তো ভুলেই গেলাম এটা আমার পুচকি জিহু না। সে এখন অনেক বড় হয়ে গেছে। সেও এখন মুখে মুখে তর্ক করতে পারে। কি করে তা ভুলে গেলাম বলতো। তবে কি জানোস তো? ভাইয়ার কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই। ভাইয়া যে বিষয়টাকে এভাবে নেবে আমি কখনোই ভাবি নাই। আমি ভাইয়াকে কিছু বলতে যাব তার আগেই ভাইয়া আমার ঠোঁটে আঙুল দিয়ে ইশারায় কথা বলতে নিষেধ করে। তারপর সে নিজেই বলে, আমি এখনো ঠিক আগের মতোই আছি, একটু পরিবর্তন হই নাই। এখনো তোর আগের কুষাণ ভাইয়াই আছি। তাই এখন তুই আমার সাথে তর্ক করার কারণে শাস্তি পাবি। আর তোর শাস্তি হলো তুই এখন এখানেই দাঁড়িয়ে থাকবি। আমি যতক্ষণ না যেতে বলবো ঠিক ততক্ষণ। শাস্তির কথা শুনে আমি থম মেরে যাই। ভাইয়ার দিকে কাদো কাদো ফেস করে বলি, কুষাণ ভাইয়া, আকাশের অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। দেখেন না ছোট ছোট ফোঁটা এখনই পড়ে। আমার পা ব্যথা হয়ে গেছে ভাইয়া। নো অজুহাত জিহু, এখানেই দাঁড়িয়ে থাকবি তুই।
বৃষ্টি আসবে না, আর যদিও আসে তাহলে আমি দেখে নেব। ভাইয়া। জিহু, ভাইয়ার শান্ত গলার ধমক শুনে থেমে যাই। তবে আমি এটাতেই বেশি অবাক হচ্ছি, কারণ ভাইয়া এখনো কালকের ব্যাপারে কিছুই বলে নাই। অবাক প্লাস খুশিও হই। যাক, ভাইয়া তাহলে কালকে সবকিছুই ভুলে গেল। কথাটা মনে করে ভাইয়ার দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দেই। ভাইয়া আকাশের দিকে তাকিয়েছিল এবং আকাশের দিকে তাকিয়ে বলে, জিহু একদম হাসবি না, হাসলেই তোর খবর আছে। ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকাই। সে বুঝলো কি করে যে আমি হাসি? জিহু আকাশের দিকে তাকা। ভাইয়ার কথা শুনে আমি আকাশের দিকে তাকাই। পুরো আকাশের মেঘ কেটে গেছে, তার জায়গায় এখন হাজার হাজার তারার মেলা বইছে। মাথার উপরে চাঁদ, মুহূর্তেই চারদিকে চাঁদের আলো ছড়িয়ে পড়ে। আমি মুগ্ধ নয়নে চারপাশটা দেখছি। এত সুন্দর দৃশ্য কখনো দেখেছি বলে আমার মনে হয় না। হঠাৎ আমি ভাইয়ার মুখের দিকে তাকাই। ভাইয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলিয়ে রেখে আমার দিকে তাকিয়ে আছে। মুহূর্তে আমার মনটা ভালো হয়ে যায়। আমি তার দিকে তাকিয়ে বলি, ভাইয়া আপনি জানলেন কি করে এখন বৃষ্টি আসবে না? পাগলি, কখন বৃষ্টি হবে না হবে তা শুধু একজনই জানে। আমিও মাত্র অনুমান করে বলছি। আমি কিছু বলি না, মুখে হাসি নিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকি। এখন রুমে যা। ভাইয়ার কথা শুনে আমি ঠোঁট উল্টে বলি, এখন যাব না আমি। আমার কাছে পরিবেশটা অনেক ভালো লাগছে। আর এতক্ষণ তো দাঁড় করিয়ে রাখছেন, এখন কেন এই কথা বলছেন? ভাইয়া আর কোনো কথা বলে নাই, চুপ করে আমার পাশে দাঁড়িয়ে থাকে। লিভিং রুমে ভাইয়া আর কুশান ভাইয়া দুজনেই বসে আছে। আমি গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে যেতেই কুশান ভাই একবার আমার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে বলে, জিদান, তোর বোন তো দেখছি আজকাল ছেলেদেরকে প্রপোজও করতে জানে। আমি হতভম্ব হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া এভাবে না ফাঁসালেও পারতো। কুশান ভাইয়ের দিকে তাকাতেই ভাইয়া আমাকে চোখ মারে। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নেই। এখন শুধু ঝড় আসার অপেক্ষাই করছি। ভাইয়া একবার আমার দিকে তাকায় তো আবার কুশান ভাইয়ের দিকে তাকায়। তাকে দেখে বোঝা যাচ্ছে সে এই কথার মানেই বোঝে নাই এখনো। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, এইসবের মানে কি জিহু? আরে ওকে বলে কি লাভ? ও কি সত্যি কথা বলবে কখনো? এই কথা শুনে আমি তেলে বেগুনে জ্বলে উঠি। আমি অবাক হই কুশান ভাইয়া কি করে এই কথা বলতে পারলো। আমি কোন দিন কোন সময় কিভাবে তাকে আবার মিথ্যা বললাম। কুশান ভাইয়ার দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলি, ভাইয়া আমি কখন কোন দিন আপনাকে মিথ্যা বলছি? কোনোদিন ভয়ে তো আপনার সাথে কথাই বলি নাই। তাহলে এখন এই কথা বলছেন কেন? আরে বাহ জিহু, তোর মুখে আজ দেখছি খই ফুটছে। তা থামলি কেন বল? তারপর যেন কি হলো? বলে থামলো কুশান ভাইয়া। সে থামতেই দেখি জিদান ভাইয়া আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার পাশে বসতেই কুশান ভাইয়া আবার বলে ওঠে, জিদান, একটু কথা ছিল তোর সাথে, চল বাহিরে যাই। আর তুই সব কিছুতেই এত সিরিয়াস কেন বলতো? আমি তো জাস্ট ওর সাথে মজা করছি। শেষের কথাটা কুশান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে। আমি চোখ নামিয়ে নেই। মনে মনে তাকে 100টা গালি দেই, সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলি। আমাকে সুন্দর করে অস্বস্তিকর পরিবেশে ফেলতেও পারে, আবার সময় মতো তুলে নিতেও পারে। অসহ্যকর। জিদান ভাইয়া আর কুশান ভাইয়া দুজনেই উঠে বাইরে চলে যায়। ওরা চলে যেতে আমিও উঠে রেডি হয়ে নেই ভার্সিটিতে যাওয়ার জন্য। ভার্সিটিতে আসতেই সবাই আমাকে ঘিরে ধরে। সবাই বলতে মিতু, ফাহিম আর নাইমা। আমি ওদের দিকে ভ্রু কুচকে তাকাই। কিহু রে, কিহু, একটা সুযোগ করে দে না প্লিজ। তারপর আর তোর কাছে কিছু চাইবো না। ওই, কি রে, তোর না বফ আছে? তাহলে আবার লাইন মারার প্রস্তুতি নেস কেন, হ্যাঁ? আরে কিহুর ভাই তো হলো আমার ক্র্যাশ, আর ক্র্যাশের সাথে লাইন মারা যেতেই পারে, স্বাভাবিক। সবার আগে তোরা আমার নামের উচ্চারণটা ঠিক কর। আজ পর্যন্ত কোনোদিনও তো আমার নামটা পর্যন্ত ঠিক মতো উচ্চারণ করতে পারে না। আবার বলে কিনা ক্রাশির সাথে সাক্ষাৎ করিয়ে দিতে। শোন কিহু, তোকে এই নামে আদর করে ডাকি আমি, এত ভালোবেসে ডাকি, তারপরও বলে কি না তার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারি না। আল্লাহ উপরে নিয়ে যাওনি কেন এই কথা শোনার আগে? নাইমার কথা শুনে আমরা সবাই হেসে দেই। মিতু আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুই এটা বল যে তোর ভাইয়া কি তোকে পরে কিছু এই বিষয়ে কিছু বলছে? মিতুর কথা শুনে আমার রাগ হয় অনেক। রেগে ওর দিকে তাকিয়ে বলি, কান খুলে শুনে রাখ তোরা, কুশান ভাই আমার ভাই না, কাজিন। কাজিন শুনলি? এই কথাটা মাথায় রেখে তবেই পরবর্তী কথা বলবি তোরা, কেমন? আমার কথা শুনে ওরা বোকা বনে যায়। আমি যে সামান্য এই কথাতে এভাবে রিয়েক্ট করব তা হয়তো ওরা ভাবেই নাই। তাতে আমার কি? সব তো ওদেরই দোষ। কাজিনকে ভাই বলবে কোন কথায়? জিদান লিভিং রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছে। জিদান তার বাবা অফিসে, মা কুশানদের বাসায়, আর জিহা মাত্রই ঝগড়া করে গেল তার সাথে। এই মেয়েটার আবার প্রতিবেলা তার সাথে একবার করে ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। জিহার কি দোষ দিবে? তার নিজেরই তো ভাত হজম হয় না ওর সাথে ঝগড়া না করলে। প্রতিটা ভাই বোনের সম্পর্কই হয়তো বা এমন, সব ভাই তার বোনের সাথে ঝগড়া করে আর সব বোনই তার ভাইয়ের সাথে ঝগড়া করে।
তাদের এই ঝগড়ার মাঝে লুকিয়ে থাকে তাদের হাজারো ভালোবাসা। হঠাৎ ডোরবেল বাজার শব্দে আমার হুঁশ আসে। এই সময় কে আসতে পারে তাই ভাবছি আমি। আম্মু তো এত তাড়াতাড়ি আসার কথা না। তারা দুই যা একসাথে হলে গল্পের আসর জমে। সেখানে এত তাড়াতাড়ি তার আম্মু আসতেই পারে না। বাবা নয় তো। কিন্তু বাবাও তো এত তাড়াতাড়ি অফিস থেকে ফেরার কথা নয়। এমন হাজারো চিন্তা নিয়ে আমি দরজা খুলতেই অবাক হয়ে যাই। আমার সামনেই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাকে কোনোদিন দেখেছি বলে মনে হয় না। আর এমন মেয়েও হয়তো কোনোদিন দেখি নাই আমি। মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি আমি। মেয়েটা কালো কুর্তি, সাদা জিন্স, সাথে সাদা পালের কালো ওড়না। মুখে কোনো মেকআপ নেই। মেয়েটা শ্যাম বর্ণের, চোখে সানগ্লাস। এইটুকু দেখেই আমি ফিদা হয়ে যাই। হাঁ করে মেয়েটার দিকে তাকিয়ে আছি আমি। মিতু তুই? চিৎকার শুনে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। একটু ভালো করে দেখতেও দিল না। আমি দরজার পাশ থেকে সরে দাঁড়াতেই মিতু গিয়ে জিহাকে জড়িয়ে ধরে। বুঝতেই পারছি এটা জিহুর ফ্রেন্ড। ওর মুখে নামও শুনেছি। মনে মনে মিতু নামটা দুইবার উচ্চারণ করে ওইদিকে তাকাতেই দেখি কেউ নেই। ভালো করে তাকিয়ে দেখি, না, আমি সত্যিই দেখছি আমার সামনে কেউ নেই। তাহলে কি আমি স্বপ্নে দেখছি? কিন্তু এমন স্বপ্ন কেউ দেখে নাকি? জেহুর চিৎকার শুনেই তো স্বপ্ন থেকে বাস্তবে চলে আসার কথা। তাহলে প্রায় ঘন্টাখানেক পরে আমি রুম থেকে বের হই কুষাণের সাথে দেখা করতে। ও নিজেই ফোন করে আমাকে ওদের বাসায় যেতে বলছে। তাই বের হইছি ওদের বাসায় যাওয়ার জন্য। হঠাৎ আমার সামনে তখনকার ওই মেয়েটা, মানে মিতু আর জিহু আসে। মেয়েটাকে দেখে অজান্তেই আমার মুখে হাসি ফুটে ওঠে। ভাইয়া আম্মু কই? জিহুর কথায় আমার হুঁশ আসে। ওর দিকে তাকিয়ে বলি, বড় বাবাদের বাসায়। চলো না আমাদের সাথে প্লিজ। আমি ওর সাথে যাই। পুরোটা রাস্তা ধরে শুধু মিতুকেই দেখতে দেখতে যাই। মিতুও মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকায়। বড় বাবাদের বাসায় গিয়ে দেখি কুষাণ বসে আছে সোফায়। বড় মা আর আম্মু মনে হয় রুমে। আমি গিয়ে কুষাণের পাশে বসতেই ওর হুঁশ আসে। আমি আর মিতু কুষাণ ভাইয়াদের বাসায় আসতে ভাইয়াকে সামনে বসে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে যাই। কেন জানি না ভাইয়ার সামনে আসতে আমার কেমন জানি লাগে। হঠাৎ কুষাণ ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, তারপর বল, জিদান, আজ কয়টা মেয়েকে প্রপোজ করলি? এবার কুষাণ ভাইয়ের কথা শুনে আমার অনেকটা বিরক্ত লাগে। আমি খুব করেই বুঝতে পারছি কুষাণ ভাই আমাকে ইন্ডিকেট করেই কথাটা বলছে। আল্লাহ জানে কতদিন ধরে আমাকে এইভাবে কথা বলে বলে খোঁটা দেয়। জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়। তীব্র গরমে চারদিকে খা খা করছে। আর সেই গরমে 1000 বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছি আমি। এই মুহূর্তে কুষাণ ভাইয়ের প্রতি প্রচুর রাগ লাগছে। লোকটা নাকি আজ আমাকে নিতে আসবে। আমি ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি। আজ ভার্সিটিতে আসার সময় জিদান ভাইয়া ড্রপ করে গেছে। আর বলছে সে নাকি আসতে পারবে না, তাই কুষাণ ভাইয়া আসবে। কিন্তু কোথায় সে? আমি গত আধ ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, অথচ তার কোনো খবর নেই। এমন সময় আমার সামনে গাড়ি এসে দাঁড়ায়। মনে মনে ঠিক করি এখন গিয়ে 1000টা রামধমক দেব তাকে। আর তাই ভেবেই তার দিকে এগিয়ে যাই। ইতোমধ্যে ভাইয়া গাড়ির গ্লাস নামিয়ে আমার দিকে তাকায়। আমি গাড়িতে উঠে ভাইয়ের দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগেই তার দিকে চোখ পড়তে আমি চমকে উঠি। এই রোদে ভাইয়ের অবস্থা বেহাল। গায়ে সাদা শার্ট ভিজে সারা শরীর লেপ্টে আছে। ফ্রন্ট সিটেই তার কোট রাখা ছিল। আমি ওঠার আগে ভাইয়া ওইটা সরিয়ে নিজের কোলের ওপর রাখে। ঘামে ভিজে আছে সে। তাকে দেখে মনে হচ্ছে সে এখন শাওয়ার নিয়ে আসছে। চুলগুলো কপাল লেপ্টে আছে। হঠাৎ তার ড্রেস আপ দেখে আমার মনে পড়ে যায় আজ ভাইয়ার অফিসে জয়েন হওয়ার কথা। কথাটা মনে পড়তেই আমার রাগ নিমিষেই কর্পূরের মতো উড়ে যায়। রাগের জায়গায় এখন আমার বড্ড মায়া লাগছে তার প্রতি। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, সরি রে, আসলে আজ অফিসের প্রথম দিন, তাই বের হতে অনেকটা সময় লাগলো। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তাই আসতে অনেকটাই লেট হয়েছে। ভাইয়ার কথা শুনে আমি কোনো উত্তর দেই না। কোনো কথা না বলে আমি ব্যাগ থেকে পানি বের করে দেই ভাইয়াকে। কিছুটা খেয়ে বাকিটা মুখে ছিটিয়ে দিন, ভালো লাগবে। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর আমার থেকে পানি হাতে নিয়ে বলে, সরি বলছি তো, এত রাগ করার কি আছে জিহু? আজব, কখন বলছি আমি রাগ করছি? আর এখানে রাগ করার কি আছে? মানুষের সমস্যা থাকতেই পারে, স্বাভাবিক। আমার কথা শুনে ভাইয়া পুনরায় মুচকি হাসে। ভাইয়া হাসলে তাকে অদ্ভুত সুন্দর লাগে। আমি তার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিই। এই কয়েকদিনে ভাইয়া আমাকে বারবার ওই একই কথা শুনিয়েছিল ইনডিরেক্টলি। আমি মুখ খিচে সব সহ্য করেছি। তাকে কিছু বলতে গেলেও কেন জানি বলতে পারি না। গলায় আটকে যায় সবকিছু। ভাইয়া একটা কথা বলি আপনাকে। হঠাৎ আমার এই কথা শুনে ভাইয়া আমার দিকে আর চোখে তাকায়। বল। সেদিন আমি ইচ্ছে করে আপনাকে প্রপোজ করি নাই। এই কথা শুনে ভাইয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকায়। সেদিন ফাহিম আমাকে ডেয়ার দিয়েছিল আপনাকে প্রপোজ করার, তাই বাধ্য হয়ে আপনাকে প্রপোজ করছি আমি। আর শর্ত ছিল আগামী 1 ঘন্টা আপনাকে না বলা যে আমি আপনাকে ডেয়ারের জন্য প্রপোজ করছি। চোখ বন্ধ করে একদমে বলি কথাগুলো। একটু সময় যাওয়ার পরও যখন কোনো সারা শব্দ পাই না, তখন আমি আস্তে করে একটু চোখ মেলে তার দিকে তাকাই, ভাইয়ের দিকে তাকাই। ভাইয়া চোখ মুখ শক্ত করে বলে, ফাহিমকে? ভাইয়ার প্রশ্ন শুনে আমি মনে মনে হাসি।
ভাইয়ার সাথে একটু মজা করার জন্য বলি, আমার বফ, আজ 3 বছর আমাদের রিলেশন। ভাইয়া, একদিন আপনার সাথে পরিচয় করিয়ে দিব, কেমন? আমার কথা শেষ হওয়ার আগেই ভাইয়া জোরে গাড়ি ব্রেক কষে। আমি চমকে উঠে ভাইয়ার দিকে তাকাই। ভাইয়াকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক রেগে আছে, কিন্তু তার রেগে যাওয়ার কারণটাই আমি খুঁজে পেলাম না। ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, জিহু গাড়ি থেকে তাড়াতাড়ি নেমে যা। আমি ভাইয়ার দিকে হা করে তাকিয়ে আছি। কি এমন ভুল করছি আমি, যার জন্য ভাইয়া আমাকে গাড়ি থেকে নামতে বলছে? ভাইয়া আমি জিহা, আমি কি বলছি তোকে? এবার ভাইয়া অনেক জোরে চিৎকার করে কথাটা বলে। ভাইয়াকে এভাবে রেগে যেতে দেখে আমার ভয় লাগে। ভাইয়ার চিৎকার শুনে ভয়ে কেঁপে উঠি আমি কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে যাই। আমার চোখ ঝাপসা হয়ে আসে। অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আমি গাড়ি থেকে নামতেই ভাইয়া পুনরায় গাড়ি স্টার্ট দিয়ে আমাকে রেখেই চলে যায়। আমি দাঁড়িয়ে কাঁদতে থাকি। ভাইয়া কেন আমার সাথে এমন করলো তাই এখনো বুঝতে পারছি না। আমি সহজে কান্না করি না, কিন্তু আজ অনেক কান্না আসতেছে। ভাইয়া আমার সাথে এমন না করলেও পারতো। কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিলাম জানা নেই। হঠাৎ আমার সামনে একটা গাড়ি এসে থামে। গাড়িটা ব্রেক কষে দাঁড়াতেই আমি চোখ তুলে সেদিকে তাকাই। তাকিয়ে দেখি জিদান ভাইয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে তার দিকে তাকাতে দেখে ইশারায় গাড়িতে এসে বসতে বলে। আমার চোখে এখনো পানি। আমি কোনো দ্বিমত প্রকাশ না করে এগিয়ে গিয়ে গাড়িতে বসতেই পুনরায় ভাইয়া গাড়ি চলতে থাকে। ভাইয়া আমাকে একটা প্রশ্নও করে নাই। অন্য সময় হলে এখন আমাকে হাজারটা প্রশ্ন করতো, কেন কান্না করছি, কি হয়েছে আমার, কেউ কি কিছু বলেছে আমাকে, ব্লা ব্লা। কিন্তু এখন কোনো প্রশ্ন করে নাই দেখে আমি অনেক অবাক হই। ভার্সিটি থেকে এসে সেই যে রুমে ঢুকলাম এখনো বের হই নাই। এখন রাত 8টা বাজে। ভার্সিটি থেকে এসে শাওয়ার নিয়ে আমি রুমে অনেকক্ষণ বসেছিলাম বললে ভুল হবে। বসে বসে মিতুর সাথে কথা বলছি। ওদের থেকে আমি কোনো কথাই গোপন রাখি না, তাই সবকিছুই বলছি। সব শুনে ও বলছে, দেখ জিহু, আমার মনে হয় কুষাণ ভাইয়া তোর এই কথাই রাগ করছে। তুই কেন বলতে গেলি যে তুই ফাহিমকে ভালোবাসিস? এটা বলা হয়তো তোর উচিত হয় নাই। কিন্তু এত মাইন্ড করার কি আছে, আমি তো তার সাথে মজা করছি। আর কেনই বা ভাইয়া এই কথা শুনে এতটা রিয়েক্ট করলো? আমি যা ভাবছি তা নাও হতে পারে। তুই একটা কাজ কর, তুই বরং এখন কুষাণ ভাইয়াদের ফ্ল্যাটে যা, গিয়ে দেখ ভাইয়া কি করে। যদি মন খারাপ করে থাকে তাহলে মনটা ভালো করে দিয়ে আয়। আমি অবাক হয়ে মিতুর কথা শুনছিলাম। ভাবছি আসলেই কি মিতু পাগল টাগল হয়ে গেল নাকি? এই মিতু, তুই কি পাগল নাকি? আর আমি তার মন ভালো করব কিভাবে? সেটা তুই ভালো জানিস, আমি কিভাবে জানবো? যেটা বলছিস সেটা কর, তোর জন্য ভালো হবে। বলেই কট করে ফোনটা কেটে দেয়। আমি ফোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কি করব তাই ভেবে পাচ্ছি না। ভাবতে ভাবতেই তখন ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে এত রাত হয়ে গেল দেখতে অনেকটা চমকে উঠি। আবার ভাবতে থাকি, আসলেই কি আমার ভাইয়ের কাছে যাওয়া উচিত? উনি এত অল্পতেই কেন রেগে গেলেন? আমাকে তো উনি সহ্যই করতে পারেন না। তবে এমন হাজারটা প্রশ্ন আমার মনে পীড়া দিচ্ছে। ভাবনার মাঝে আম্মু ডাক দিল। জিহা, মা, কি হয়েছে তোর? দরজা খুলিস না কেন? না খেয়ে থাকবি নাকি আজ? আমি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, আম্মু পরে খেয়ে নেব আমি, এখন ইচ্ছে করছে না আমার। আম্মু আর বাড়াবাড়ি না করে চলে যায় বুঝতেই পারি, কারণ আম্মু খুব ভালো করেই জানে যে আমি ঠিক কতটা ঘাটতারা। তাই আর কথা বাড়াই না। আমি চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়াই। উঠে গিয়ে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে আসি। জিদান ভাইয়া লিভিং রুমে বসে বসে মোবাইলে কিছু দেখছে, আম্মু কিচেনে। আমি ধীর পায়ে গিয়ে ভাইয়ার পাশে বসে পড়ি। ভাইয়ার পাশে বসতেই ভাইয়া চমকে উঠে আমার দিকে তাকায়। আমাকে দেখে চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ম্যাডাম অবশেষে বের হলেন রুম থেকে। তা আমি তো ভাবলাম সারা দিনেও হয়তো আর বের হবেন না। অন্য সময় হলে ভাইয়ার কথার পাল্টা জবাব দিতাম, কিন্তু এখন জবাব দেওয়ার মতো এনার্জি বা ইচ্ছা কোনোটাই নেই আমার। তাই আমি কিছু না বলে 2 হাতে ভাইয়ার গলা জড়িয়ে বুকে মাথা গুজে থাকি। আমার কাছে জিদান ভাইয়া হক চকিয়ে গেলে উপরে নিজেকে সামলে নিয়ে এক হাতে আমার পেছন থেকে জড়িয়ে ধরে বলে, তোর কি মন খারাপ জিহু? আমি কিছু না বলে মাথা নাড়িয়ে না বলি। তারপর ভাইয়াও আর কোনো কথা না বলে চুপ করে বসে থাকে। আমিও ভাইয়ার বুকে গুটিসুটি মেরে চোখ বন্ধ করে চুপ করে বসে থাকি। প্রায় অনেকক্ষণ পর আমি হালকা মাথা তুলে ভাইয়ার দিকে তাকিয়ে বলি, আচ্ছা ভাইয়া, তুমি তো অফিসে ছিলে, তাহলে আমি যখন রাস্তায় দাঁড়িয়ে কান্না করছিলাম তখন তুমি কেন আসছো? আর কিভাবে আসছো? তোমার তো জানার কথা না তাহলে? কথা শেষ না করেই আমি থেমে যাই। ভাইয়ার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। কুষাণ আমাকে ফোন করে বলেছিল তুই ওই রাস্তার মোড়ে আসিস, যেন তোকে বাড়ি পৌঁছে দিই আমি। আমি ভাইয়ার মুখের দিকে অবাক চোখে তাকিয়ে আছি। আমার জন্য কথাটা বিশ্বাসই হচ্ছে না। কুষাণ ভাইয়া তো তখন আমাকে রেগে গাড়ি থেকে নেমে যেতে বললেন, তাহলে আবার দয়া দেখাতে আসছে কেন? আমি ভাইয়ের দিকে তাকিয়ে বলি, উনি আমাকে এভাবে গাড়ি থেকে নেমে যেতে বলেছেন কেন? রেগে যাওয়ার মতো কথা বললে রাগটাই স্বাভাবিক। কিন্তু এই সামান্য কারণে উনি রেগে গেলেন কেন? আজীব। তোর চাইতেও একটা 5 বছরের বাচ্চা ভালো বোঝে। যাই হোক, তোর এসব প্রশ্নের উত্তর একমাত্র কুষাণ ভালোভাবেই দিতে পারবে। তুই বরং তার কাছে যা। সেই কখন থেকে বড় মার সাথে বকবক করেই যাচ্ছি। অনেকটা জোরেই কথা বলছি যেন কুষাণ ভাইয়া রুম থেকে আমার কথা শুনে নিচে নেমে আসে।
কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে ভাইয়া নিচে আসে নাই। আমার একটু রাগ হয় তার ওপর, কিন্তু পরক্ষণেই ভাবতে থাকি তার ওপর রাগ করার অধিকার কি আমার আছে? কেন রাগ করব আমি? আমার রাগ তাকে দেখিয়ে কি লাভ হবে আমার? এসব প্রশ্ন মনে আসতেই আচমকা মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমি বড়মার দিকে একবার তাকিয়ে একটু জোরেই বলি, ঠিক আছে বড়মা, আজ না হয় আমি আসি, অন্য একদিন আসবো, আজ আমার পড়া আছে। কথাটা বলতেই বড়মা ফিক করে হেসে দেয়। তার হাসির কারণটাও আমার জানা নেই। আমি এমনভাবে কথা বলছি যেন আমি অনেক দূর থেকে তাদের বাড়ি আসছি। এখন না গেলে খুব বড় সমস্যা হয়ে যেতে পারে। এসব শুনেই বড়মা হেসে দেয়। তারপর আমি ফিসফিস করে বলি, বড়মা, ভাইয়া আমার উপর রেগে আছে, একটু গিয়ে দেখে উনি কি করছে। আমার কথা শুনে বড়মা মুচকি হাসে। তারপর আমাকে সম্মতি দিতে আমি ভাইয়ার রুমের দিকে এগিয়ে যাই। দরজার কাছে যেতেই দেখি দরজা খোলা। আমি আস্তে করে ভাইয়ার রুমে প্রবেশ করি। দেখি ভাইয়া খাটে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় বসে আছে, চোখ দুটো বন্ধ। আমি এগিয়ে গিয়ে তার পাশের একটি আসনে বসলাম। ভাইয়া হয়তো আমার উপস্থিতি বুঝতে পারে নাই, তাই ওইভাবেই বসে আছে। আমি অনেকক্ষণ গালের নিচে হাত দিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে থাকি। ভাইয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকি। ভাইয়া ফর্সা মুখ অনেকটা লাল বর্ণ ধারণ করে আছে, অনেকটা রেগে আছে হয়তো এখনো। আমি ইচ্ছে করে একটু শব্দ করি, আর তাতেই কাজ হয়। ভাইয়া চোখ মেলে তাকিয়ে আমাকে দেখে অনেক চমকে ওঠে। আমার দিকে একটু তাকিয়ে ভাইয়া আবার চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করা অবস্থাতেই ভাইয়া বলে, এখানে কি জিহু, রুম থেকে চলে যা প্লিজ, লিভ মি অ্যালোন। শেষের কথাটা ভাইয়া অনেকটা জোরেই বলে। আমি হালকা কেঁপে উঠি, ভ্রু কুচকে চোখ বন্ধ করে থাকি। তারপর তার দিকে তাকিয়ে বলি, ভাইয়া আমি 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 কি বলছি তোকে, প্লিজ চলে যা এখান থেকে, নয়তো আমার চাইতেও খারাপ আর কেউ হবে না। কিন্তু তাতেও আমার কোনো নড়চড় নেই। আমি নিচের দিকে তাকিয়ে একদমই বলি, সরি ভাইয়া, তখন আমি আপনার সাথে মজা করে এই কথাটা বলেছিলাম। ফাইম তো আমার জাস্ট ফ্রেন্ড, আমার কোনো বফ টফ নেই, প্লিজ রাগ করবেন না। অনেকটা করুণ গলায় বলে উঠি আমি। আমার কথা শেষ হতেই ভাইয়া চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলে, আমি কি তোকে বলেছি যে আমি রাগ করছি? আমি মাথা নেড়ে না বলি। তারপর নিচের দিকে তাকিয়ে বলি, তাহলে আপনি আমার সাথে এমন করছেন কেন? আর আমার মতো থার্ড ক্লাস একটা মেয়ে যদি বফ থাকেও, আপনি এত জেলাস ফিল করছেন কেন? কথাটা শুনেই কুষাণ ভাইয়া আমার দিকে রাগে লুকে তাকায়। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছি। হঠাৎ ভাইয়া আমার সামনে থেকে উঠে বেলকনিতে চলে যায়। আমিও ছাড়ার পাচ্ছি নই, তাই আমি উঠে ভাইয়ার পেছন পেছন বেলকনিতে যাই। ভাইয়া দুহাত বুকে গুজে বাইরের দিকে তাকিয়ে আছে। আমি এগিয়ে গিয়ে ভাইয়ার পাশে দাঁড়াই। তারপর ভাইয়ার দিকে তাকিয়ে বলি, ভাইয়া আমার প্রশ্নের উত্তর দেন প্লিজ। ভাইয়ের দিকে তাকিয়ে করুণ কণ্ঠে বলি, কুষাণ ভাইয়া কোনো কথা না বলে আগের মতোই দাঁড়িয়ে আছে। আমার এবার অনেক বিরক্ত লাগছে। আমি চলে যাই তাহলে? আসতে যেহেতু কোনো অনুমতি লাগে নাই, তাহলে যেতে অনুমতি লাগার কথা না। অবশেষে তার মুখ থেকে কথা বের করতে পারলাম, ওকে আমি চলে যাব। তার আগে একটা কথা বলেন, আমার মতো থার্ড ক্লাস। আমি কথা পুরোটা শেষ না করতেই ভাইয়া আমার দিকে রাগি লুকে তাকায়। তাকে এভাবে তাকাতে দেখে আমি কিছুটা ঘাবড়ে যাই। ভাইয়া আমার দিকে 2 পা এগিয়ে এসে আমার কোমর জড়িয়ে তার সাথে মিশিয়ে নেয়। কুষাণ ভাইয়ের কাজে আমি পুরোই শকড। আপাতত আমার মাথা হ্যাং হয়ে আছে, কোনো কিছুতেই কাজ করছে না। ভাইয়া আমার কপাল থেকে ছোট ছোট চুলগুলো কানের কাছে গুজে দেয়। তার প্রতিটা স্পর্শে আমি কেঁপে উঠি। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। ভাইয়া আমাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে বলে, তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ের যদি বফ থাকে তাহলে আমার অনেক কিছু। ইভেন যদি তোর কোনো বফ থাকেও, থাকলে তার কথা ভুলে যা। আমি এখনো ভাইয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি। কেন? বিকজ আমি বলছি তাই। কেন, তার জন্য বুঝি আলাদা কোনো রিজন দেখাতে হবে? কথাটা বলেই ভাইয়া আমাকে ছেড়ে দেয়। তারপর আবার আমার দিকে রাগি লুকে তাকিয়ে বলে, এখন গিয়ে সুন্দর করে খেয়ে নিস, আমি একটু পর ওই ফ্ল্যাটে আসছি। আর এসে যদি শুনি তুই এখনো খাওয়া দাওয়া করিস নাই, তাহলে তখন কি হবে তা তখন দেখবি। এখন যা। রুমে বসে বসে মিতুর সাথে চ্যাটিং করছি। রুমে এসে সবার আগে খাওয়া দাওয়া করে নেই। কুষাণ ভাইয়াকে বিশ্বাস নেই, যখন যা ইচ্ছা তাই করতে পারে, তাই বাসায় এসে আগে খেয়ে নেই। হঠাৎ আমার রুমে জিদান ভাইয়া আসে। ভাইয়া এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। হঠাৎ ভাইয়ার আগমনে আমি কিছুটা হকচকিয়ে যাই। ভাইয়া ছোট বাচ্চাদের মতো চকলেট খেতে খেতে আমাকে বলে, কিরে মিসেস পেতনি, কি করিস? ভাইয়ার কথা শুনে আমি রেগে গিয়ে ভাইয়ার চুল টেনে দেই। ভাইয়া আউচ বলে মৃদু চিৎকার করতে আমি হেসে দেই। ভাইয়া আমি মিসেস হলাম কখন, কোন দিন, কিভাবে? আমার কথা শুনে ভাইয়া ফিক করে হেসে দেয়। তারপর আমার মাথায় টোকা দিয়ে বলে, খুব তাড়াতাড়ি তো বড় হয়ে গেছিস, এখন তো বিয়ে দিতে হবে। তা কবে বিয়ে করবি শুনি? আমি কখনোই এত তাড়াতাড়ি বিয়ে করব না, সবার আগে তোমার বিয়ে হবে,
তারপর তুমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার মাথা থেকে যতগুলো চুল ছিলে ঠিক ততগুলো চুল তোমার বইয়ের মাথা থেকে ছিঁড়ব। তারপর চিন্তা করে দেখব বিয়ে করব কি করব না। তারপর শুরু হয়ে যায় আমাদের দুই ভাই বোনের খুনসুটির ঝগড়া। ভাইয়ের সাথে অনেকক্ষণ হাসি ঠাট্টা মারামারি করে ক্লান্ত হয়ে দুজনেই বসে পড়ি। ভাইয়া লম্বা হয়ে খাটের ওপর শুয়ে পড়ে। হঠাৎ ভাইয়া কল আসায় ভাইয়া মোবাইল নিয়ে উঠে চলে যায়। আমি ফ্রেশ হয়ে এসে পড়তে বসি। প্রায় অনেকক্ষণ পড়ার পর হঠাৎ গিটারের টুংটাং শব্দে আমি চমকে উঠি। কিছুটা অবাক হয়ে আমি উঠে দাঁড়াই। গিটারের শব্দ লক্ষ্য করে এগিয়ে যাই। বেলকনিতে গিয়ে দেখি কুষাণ ভাইয়া তার বেলকনিতে দোলনায় বসে গিটারের সুর তুলছে। হঠাৎ ভাইয়ার আজকে করা কাজগুলো আমার মনে পড়ে যায়। আনমনেই হেসে উঠি। মনে মনে ভাবছি, সত্যি ভাইয়া একটা আজব ধরনের প্রাণী, যে প্রাণীর সম্পর্কে আমি অনেক কিছুই জানি, অনেক বুঝি তাকে। কিন্তু তাও মনে হয় কে সে? আমি তো তাকে চিনি না, তাকে বুঝি না। আচ্ছা, সে কি আমার জীবনের বিশেষ কেউ? কথাটা একবার মনে আসতেই নিজেকে নিজে গালি দিতে থাকি। সি জিহা, তোর ভাবনা কোন দিন থেকে এতটা নিচে নেমে গেল? ও তোর ভাই, শুধুই ভাই, আর কিছুই না। এর চেয়ে তো বেশি কিছু ভাবাটা তোর ঠিক না। কোথায় তোর কুষাণ ভাই আর কোথায় তুই? এই দিকটা অন্তত একবার চিন্তা করবি। এসব বলে নিজেকে সান্ত্বনা দিতে থাকি। হঠাৎ কুষাণ ভাইয়া গান গেয়ে ওঠে। যদি এমন হতো তোমায় নিয়ে স্বপ্নগুলো সত্যি হতো, যদি এমন হতো তোমার সাথে সময়টুকু অসীম হতো, তুমিও কি তাই চাও বলো আমায়? কেটে যায় প্রায় 2 মাস। এই 2 মাসে অনেক কিছু ঘটে যায়। সময়ের সাথে সাথে সবকিছুই বদলে যায়। শ্রাবণ মাসের মাঝামাঝি সময়। রাত প্রায় 2টা বাজে। বাহিরে প্রচুর ঝড় উঠেছে। সন্ধ্যা থেকে একটানা বৃষ্টি লেগেই ছিল। অবশ্যই বর্ষাকাল বলে কথা। আমি রুমে কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছি। হালকা শীত শীত লাগছে। চোখ বন্ধ করতেই কুষাণ ভাইয়া হাস্যোজ্জ্বল মুখখানা ভেসে ওঠে চোখের সামনে। এই 2 মাসে কুষাণ ভাই আমাকে অনেকভাবে জ্বালিয়েছে। 2 মাসে ভালো করে 2টা দিনও ঠিকমতো শান্তিতে থাকতে দেয়নি তিনি আমাকে। নানাভাবে বিরক্ত করতো আমাকে। কখনো এসে আমার কোলে মাথা রেখে বলতো তার মাথায় আলতো করে বিলি কেটে দিতে। তার নাকি মাথা ব্যথা করে। আমিও বাধ্য মেয়ের মতো তার মাথায় বিলি কেটে দিতাম। কখনো কখনো তাদের ফ্ল্যাটে গেলে বলতো তাকে খাইয়ে দেওয়ার জন্য। তার নাকি হাতে ব্যথা করে। কাজগুলো করতে আমার প্রথম প্রথম বিরক্ত লাগলেও এখন বেশ ভালো লাগে। আলাদা একটা অনুভূতি কাজ করে তার প্রতি। আমি জানি না এই অনুভূতির নাম কি দেয়া যায়, তবে বলবো যে আমার এই অনুভূতি সবার থেকে আলাদা। এখন তাকে নিয়ে ভাবতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে তার করা কাজগুলো দেখে সত্যি অবাক হয়ে যাই। কুষাণ ভাইয়া প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য কখনো আইসক্রিম, ফুচকা, বিরিয়ানি নিয়ে আসতো। কখনো বা আসার সময় হাতে একগাদা চুড়ি নিয়ে আসতো। চুড়ি বরাবরই আমার খুব পছন্দের। কিন্তু আজ আমার মনটা ভীষণ খারাপ লাগছে। আজ সারাদিনে একবারের জন্য কুষাণ ভাই আমাদের ফ্ল্যাটে আসে নাই। ভাইয়া এখন ধরতে গেলে আমার অভ্যাসে পরিণত হয়েছে। তাকে একটাবার না দেখলে কেন জানি না নিজের থেকে অনেক খারাপ লাগে। হঠাৎ ভাইয়ার কথা মনে পড়তে আমি উঠে বসি। পাশ ফিরে ফোনটা হাতে নিয়ে ভাইয়াকে একটাবার কল করার জন্য। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, এখন তো অনেক রাত হয়েছে, ভাইয়া হয়তো ঘুমিয়ে পড়েছে। কথাটা মনে পড়তেই মনটা আবার খারাপ হয়ে যায়। আমি জানালা দিয়ে ভাইয়ার রুমের দিকে উঁকি দিয়ে দেখি ভাইয়ার রুমে এখনো লাইট জ্বলে। তার মানে ভাইয়া এখনো ঘুমায় নেই। কথাটা মনে পড়তেই আমার মুখে একচিলতে হাসি ফুটে ওঠে। ফোনটা পুনরায় হাতে নিয়ে আমি ভাইয়ার ফোনে ডায়াল করি। কুষাণ বসে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ করছেন। আজ 2 দিন ধরে তার আবার অফিসে কাজের চাপ বেশি, তাই রাত জেগেই প্রায় তাকে কাজ করতে হয়। সে যে কাজ করছে তার এতদিকে হুঁশ নেই যে রাত প্রায় কতটা হয়েছে। অনেকটা ক্লান্ত শরীর নিয়ে খাটে হেলান দিতেই হঠাৎ ফোন বেজে ওঠে তার। সাথে সাথে কিছুটা চমকে উঠেছে। এত রাতে কে ফোন করবে তা ভেবে ফোনটা হাতে নিতেই দেখে ফোনের স্ক্রিনে নীলপরি নামটা জ্বলজ্বল করছে। মুহূর্তে তার সব ক্লান্তি মুছে মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে, কিন্তু তা আবার সাথে সাথে মিলিয়ে যায়। এই ভেবে যে এত রাতে ফোন করছে, যেহেতু তার মানে কোনো বিপদ হয় নাই তো। কথাটা ভেবে কুষাণ তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে। ফোন ধরে কানের নিচে নিতে ওই পাশ থেকে বলে ওঠে, কুষাণ ভাইয়া, আপনি এত পচা কেন? আজ আমাদের ফ্ল্যাটে একবারের জন্য আসেন নাই, আবার আমার চকলেটও দিয়ে যান নাই, কেন বলুন তো? কথাটা শুনে কুষাণ নিঃশব্দে হাসে। এতদিন পর তার মনে হচ্ছে সে অনেক বড় একটা কথা শুনেছে। তার নীলপরি তাকে মিস করছে। এতদিন পর সে নিজেকে সার্থক মনে করছে। সরি জিহু, আসলে আজ অনেকটা কাজের চাপ থাকার কারণে যেতে পারি নাই। আর অফিস থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, তাই কিছু আনতে পারি নাই। সরি, কানে ধরছি, আর এখন হবে না। ওই পাশ থেকে জিহা ঠোঁট টিপে হাসে, তারপর কিছুটা গম্ভীর স্বরে বলে, ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ক্ষমা করলাম, বাট পরের বার যদি এমন হয় তবে খবর আছে কিন্তু। ঠিক আছে ম্যাডাম। মুচকে এসে বলে কুষাণ, তারপর কিছুটা গম্ভীর স্বরে বলে, কাল সকালে রেডি থাকবে, আমি তোকে কলেজে ড্রপ করে দিব। ঠিক আছে ভাইয়া। তারপর ভাইয়ার সাথে টুকটাক আরো কিছু কথা বলে ফোন কেটে দেই আমি।
ভার্সিটিতে বড় একটা গাছের নিচে বসে আমি, নাইমা, মিতু আর ফাহিম বসে আড্ডা দিতেছি। কুশান ভাই একটু আগে আমাকে দিয়ে গেছে। হঠাৎ আমার সামনে আমাদের ডিপার্টমেন্টের একটা মেয়ে এসে বসে। মেয়েটার নাম নেহা, কিছুটা ন্যাকা টাইপের মেয়ে। এসে আমার সামনে বসে বলে, হাই জিহা, কেমন আছো তুমি? ভালো। আচ্ছা, আজ তোমার সাথে যে কালো গেঞ্জি পরা একটা ছেলে আসছে, ছেলেটাকে বলবে? কালো গেঞ্জি তার মানে কুশান ভাইয়া। আমি ওর দিকে কিছুটা ভ্রু কুচকে তাকিয়ে বলি, কেন? আসলে ছেলেটাকে অনেক পছন্দ হয়েছে, তাই। নেহার কথাটা শুনে আমার মাথায় দফ করে আগুন জ্বলে ওঠে। ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলি, উনি যেই হন না কেন তার বিয়ে হয়ে গেছে 1 বছর আগে এবং তার 2টা বাচ্চাও আছে। সো তার দিকে চোখ তুলে তাকালেও লাভ নেই, বুঝলে? আমার কথা শুনে নেহা কিছুটা থতমত খেয়ে যায় এবং কি উপস্থিত সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ফাহিম আমার দিকে তাকিয়ে বলে, 1 বছরে বিয়ে, তার ওপর 2টা বাচ্চা কিভাবে সম্ভব? ফাহিমের কথা শুনে আমি থতমত খেয়ে যাই। তারপর আমতা আমতা করে বলি, টুইন বেবি হয়েছে, বুঝলি মূর্খ? বলে আমি উঠে ক্লাসের দিকে হাঁটা শুরু করি। শেষে উপায়ন্তর না পেয়ে ওরা 3জনও আমার পেছন পেছন আসে। ভার্সিটি ছুটি হতেই আমি বের হয়ে গেটের সামনে এসে দাঁড়াতেই আমার সামনে ইমন নামের একটা ছেলে এসে দাঁড়ায়। ছেলেটাকে আমি চিনি, আমাদের ভার্সিটির সিনিয়র ভাই। মাঝে মধ্যে আমার সামনে এসে দাঁড়ায় আর বলে, জিহা, আমি তোমাকে ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসাটা একসেপ্ট করো। আমি তোমাকে অনেক ভালো রাখবো, প্লিজ। কিন্তু প্রতিদিনই আমার কথা একটাই থাকে, তাই ফিরে চলে যায়। আজ আবার আসছে, এসে আমার সামনে পুরনো ডায়লগগুলো দিতে থাকে। আমি তাকে পাশ কাটিয়ে চলে আসি। পেছন থেকে ভাইয়াটা কিছু একটা বলছে, আমি ভালো করে শুনি নাই। কুশান ভাইয়া আর আমি গাড়িতে বসে আছি, ভাইয়া ড্রাইভ করছে। আমি বসে বসে ভাইয়ার সাথে বকবক করছি আর ভাইয়া চুপচাপ ড্রাইভ করছে। আমার সাথে একবারের জন্য কথা বলে নাই। ভাইয়ার সাথে বকবক করতে করতে আমি খেয়ালই করে নাই যে আমরা বাড়ির ঠিক উল্টো রাস্তা দিয়ে যাচ্ছি। এটা দেখে আমি আঁতকে উঠে ভাইয়ার দিকে তাকাই, তার দৃষ্টি সামনে নিবদ্ধ। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া কোনো কথা না বলে ড্রাইভ করতে থাকে মনোযোগ দিয়ে। এবার আমার মনটাই খারাপ হয়ে যায়। আমি ভাইয়ার দিকে মন খারাপ করে তাকাই। ভাইয়ার এক হাত ধরে হালকা টান দিয়ে তার হাতের ওপর হাত রেখে বলি, ভাইয়া, আমি কি কোনো ভুল করেছি যার কারণে আপনি আমার উপর রেগে আছেন? কুশান ভাইয়া এক পলক আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে আবার সামনের দৃষ্টি নিবদ্ধ করে বলে, কই না তো, আমি কি তোকে বলছি যে আমি রাগ করছি বা অন্য কিছু? না, কিন্তু আপনি তাহলে আমার সাথে কথা বলেন না কেন? আমি তো সেই কখন থেকে বকবক করেই যাচ্ছি, কিন্তু আপনি মনে হচ্ছে কিছুই শোনেন না। কি হলো আপনার? তোর প্রতিটা কথা সবসময় আমি গভীর মনোযোগ দিয়ে শুনি, সো কখনোই এই ধরনের কথা মুখেও আনবি না। আর বাকি রইল কথা না বলা, ওইটা এমনি। আমার এখন কথা বলতে ইচ্ছে করছে না, তাই চুপ করে আছি। তোর কথা শুনতে ভালো লাগছে। কুশান ভাইয়ের কথা শুনে মনটাই খারাপ হয়ে যায়। আমি গাল ফুলিয়ে বলি, তার মানে আমি আপনাকে বিরক্ত করছি? আর আপনি আমার কথায় বিরক্ত বোধ করছেন বলেই চুপ করে আছেন? ভালো লাগছে না আপনার? তো সেই কথাটা আগে বললেই পারতেন, এত অভিনয় করার কি ছিল? আমার কথা শুনে কুশান ভাইয়া জোরে গাড়ি ব্রেক কষে। সিট বেল্ট থাকা এই যাত্রায় বেঁচে গেলাম। আমি একবার চারপাশে তাকিয়ে দেখি আমরা একটা জনমানব শূন্য গ্রাম সাইড এলাকায় আছি। বাইরের দিক থেকে চোখ ফিরে ভাইয়ার দিকে তাকাতেই দেখি ভাইয়া স্টিয়ারিং এর ওপর মাথা রেখে চোখ বন্ধ করে আছে। আমার কথায় ভাইয়া হয়তো রেগে গেছে, কিন্তু এখানে রেগে যাওয়ার মতো কোনো রিজনই খুঁজে পাই নাই। তাই ভাইয়ার দিকে তাকিয়ে বলি, ভাইয়া, আমি যা বলছি সত্যি বলছি, এখানে রেগে যাওয়ার। জাস্ট শাট আপ জিহা। যে সব কথার কোনো মানে বুঝিস না তা নিয়ে এত গবেষণা করতে কে বলছে তোকে? আমাকে কথা শেষ করতে না দিয়ে এই ভাইয়া জোরে ধমক দিয়ে বলে ওঠে। আমার বুঝ হওয়ার পর থেকে এই প্রথমবারের মতো দেখলাম কুশান ভাই আমাকে পুরো নামে ডাকছে, নয়তো সব সময় আমাকে জিহু বলেই ডাকে। আমার এবার অনেক ভয় করছে। ভাইয়া বাইরের দিক থেকে চোখ ফিরিয়ে এনে আমার দিকে তাকায়, তারপর বলে, জিহা, তুই নিজেও জানিস না আমার কাছে তোর মূল্য ঠিক কতটুকু। কি বলবো আমি তোকে? কথা বলার কোনো অবস্থাতেই নেই এখন আমি। যে মানুষটার একটু কথা শোনার জন্য দিশেহারা হয়ে যেতাম, যাকে একটা মুহূর্ত দেখার জন্য মন চাইতো, সে যখন আমার পাশে থাকে কিংবা কথা বলে, তখন কেন আমার বিরক্ত লাগবে জিহু? কেন? অ্যান্সার মি। ভাইয়ার চিৎকারে আমি কেঁপে উঠি। নিচের দিকে তাকিয়ে ভাইয়ের বলা কথাগুলো আমি ভাবতে থাকি। ভাইয়া কেন এই কথাগুলো বলছে? আমাকে দেখতে তার ইচ্ছে করে, আমার কথা শুনতে সবসময় মন চায়, কেন? তার মানে কি ভাইয়া আমাকে? আর কিছু ভাবতে পারছি না আমি। ভাইয়ের দিকে তাকাতেই দেখি ভাইয়া গাড়ি স্টার্ট দিচ্ছে। তার চোখ মুখ পুরোটাই লাল হয়ে আছে, বেশি রেগে গেলে যা হয় আর কি। ভাইয়া গাড়ি ঘুরিয়ে আবার বাড়ির পথে যেতে থাকে। আমার একবার ইচ্ছে করছিল তাকে জিজ্ঞেস করে যে আমরা কোথায় যাচ্ছিলাম, কিন্তু সাহসী হয়নি তার সাথে দ্বিতীয়বারের মতো কথা বলার। আমি নিচের দিকে তাকিয়ে আছি। কেটে যায় আরো 3 দিন। এই 3 দিনে প্রতিটা দিন আবার আমাকে ইমন ডিস্টার্ব করে গেছে।
সিনিয়র ভাই কারণে আমি কিছু বলতে পারি নাই। এই 3 দিনের মধ্যে কুশান ভাই একবারের জন্য আমাদের ফ্ল্যাটে আসি নাই। ধরতে গেলে এই 3 দিনে একদিনও আমি ভাইয়াকে দেখি নাই। আমি তো ভেবেছিলাম কুশান ভাইয়া হয়তো বাড়িতে নেই, কিন্তু বড় মাকে জিজ্ঞেস করতেই তিনি বলছে ভাইয়া নাকি বাড়িতেই আছে। অফিসে কাজের চাপ হয়তো একটু বেশি, যার কারণে ভাইয়াকে দেখা যাচ্ছে না। কিন্তু আমার তা মনে হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া আমাকে ইগনোর করছে, আমার সাথে ইচ্ছে করেই দেখা করছে না। আমার কিচ্ছু ভাল লাগে না। সব সময় ইচ্ছে করে একবার কুশান ভাইয়ের সাথে কথা বলি, ভাইয়াকে একবারের জন্য একটু দেখতে ইচ্ছে করে। আমার অনেক কান্না আসছে, সহ্য করতে পারছি না কিছুই। এখন রাত প্রায় 9টা বাজতে চলেছে। আমি বেলকনিতে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে এক ফোঁটা জল অজান্তেই গড়িয়ে পড়ে। আমি জানি না ভাইয়ার জন্য আমার এত খারাপ লাগছে কেন, শুধু জানি তাকে ছাড়া আমার সময় কাটে না। তাকে ছাড়া আমি একেবারেই অচল। হঠাৎ আমার চোখ যায় ভাইয়ের রুমের দিকে, আলো জ্বলছে, তার মানে ভাইয়া এখন বাড়িতেই আছে। আমি এক হাত দিয়ে চোখের জল মুছে রুম থেকে বেরিয়ে যাই কুশান ভাইদের ফ্ল্যাটে যাওয়ার জন্য। লিভিং রুমে এখন কেউ নেই। জিদান ভাইয়া এখনো অফিস থেকে ফিরে নাই। বাবা অফিসে, আর মা হয়তো রুমে আছে, যার কারণে আমি আসার সময় কারো চোখেই পড়ি নাই। আমি ভাইয়ার রুমে আসতেই দেখি কুশান ভাইয়া সদ্য শাওয়ার নিয়ে বের হয়েছে, কালো ট্রাউজার আর খালি গায়ে গলায় টাওয়াল ঝুলানো। আমি ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেই। ভাইয়াকে দেখে বোঝা যাচ্ছে ভাইয়া আমাকে এখানে মোটেও আশা করে নাই। আমাকে এভাবে হঠাৎ তার রুমে আসতে দেখে তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তারপর নিজেকে কিছুটা সামলে বলে, কি চাই এখানে? ভাইয়া আপনি আমাকে এভাবে ইগনোর করছেন কেন? আমি তোকে ইগনোর করতে যাব কেন? আমি তোকে ইগনোর করার কে? নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবার কোনো প্রশ্নই ওঠে না। এখানে কি তোর? যা না, ভার্সিটিতে যা। ওইখানে তো তোর জন্য কতজন অপেক্ষা করছে। তাহলে আমার কাছে কি তোর বিরক্ত লাগছে? আমার জিহু, প্লিজ রুম থেকে বের হয়ে যা। একা থাকতে দে আমাকে একটু প্লিজ। কুশান ভাইয়ের কথা শুনে আমার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ভাইয়ের দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগে ভাইয়া আমার সামনে থেকে সরে বেলকনিতে চলে যায়। পরন্ত বিকেলে সূর্য পশ্চিম দিকে হেলে পড়ছে। চারিদিকে পাখিদের নিড়ে ফেরার তো শুরু হয়ে গেছে। পরন্ত বিকেলে পাখিরা যখন পশ্চিম আকাশে ওড়ে নিড়ে ফেরার উদ্দেশ্যে, তখন প্রকৃতির দৃশ্য হয়ে ওঠে মনোমুগ্ধকর। আর সেই কখন থেকে ছাদে দাঁড়িয়ে আমি প্রকৃতির এই মনোরম দৃশ্যকে উপভোগ করছি। কত নিখুঁতভাবে তৈরি এই দৃশ্য, নেই কোনো কৃত্রিমতা। মানুষের মতো এই দৃশ্য কখনো ছলনা করতে পারে না, মানুষের মতো অভিনয় করতে পারে না। মানুষ তো তার সারাটা জীবন অভিনয় করতে করতেই কাটিয়ে দেয়। ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার আকাশের দিকে তাকাই আমি। আজ ভার্সিটিতে যাই নাই আমি। নাইমা ফোন করে কারণ জানতে চাইলেই বলছি আমি অসুস্থতায় আসতে পারবো না। বাসায় একটা বলে কাটিয়ে দিয়েছি। সেই ঘটনার পর রাত গড়িয়ে সকাল, এবং এখন বিকেল বেলা। তারপর আমি কুশান ভাইয়ের বলা কথাটা ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে আমি ভাইয়াকে সত্যিই ভালোবাসি। কিন্তু আমি কি করব এখন? মানুষটা তো বলেই দিল আমাকে নাকি তার বিরক্ত লাগে। যার কাছে আমি একটা বিরক্তকর প্রাণী, সেই মানুষটা আমাকে কি করে ভালোবাসবে? মনে পড়ে যায় আবার ভাইয়ার কাল রাতে বলা কথাটা। আমি তোকে ইগনোর করতে যাব কেন? আমি তোকে ইগনোর করার কে? নিজেকে এত ইম্পর্টেন্ট ভাবার কোনো প্রশ্নই ওঠে না। এখানে কি তোর? যা না, ভার্সিটিতে যা। ওইখানে তো তোর জন্য কতজন অপেক্ষা করছে। তাহলে আমার কাছে কি তোর? বিরক্ত লাগছে আমার। জিহু, প্লিজ রুম থেকে বের হয়ে যা। একা থাকতে দে আমাকে একটু প্লিজ। কথাটা মনে পড়তেই আবার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। হঠাৎ কোনো কিছু শব্দে আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসি। আমার ঠিক পেছন দিক থেকেই শব্দটা আসছে, তাই আমি পেছন ঘুরতেই কুশান ভাইয়ার মুখোমুখি হয়ে যাই। ভাইয়া আমার বরাবর দাঁড়িয়ে আছে, আর শব্দটা ছিল ভাইয়া এসেই ছাদের দরজা বন্ধ করে দিয়েছে। সকাল থেকে আমার বেহায়া চোখ দুটো শুধু তাকেই খুঁজেছিল। এখন মনে একটু শান্তি হলো তাকে দেখে। তার দিকে তাকিয়ে আমার মুখে ক্ষীণ হাসি রেখা ফুটে ওঠার আগেই তা মিলিয়ে যায়। কাল রাতে বলা তার কথাগুলো মনে পড়তেই আমি চোখ বন্ধ করে আবার উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আকাশ দেখার অভিনয় করতে থাকি। ভাইয়া এতক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি বুঝি না যে মানুষটার কাছে আমি বিরক্তকর প্রাণী। সে এখন আমার কাছে কেন আসছে? এখন যদি কিছু জিজ্ঞেস করি তাহলে বলবে আমার চাচ্চুর বাসা, আমি যখন ইচ্ছে তখন আসবো, তাতে তোর কি? হঠাৎ আমার ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়তে আমি কেঁপে উঠি। পেছন ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই। কুশান ভাই আমাকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। মুহূর্তে আমার শরীরে একটা শীতল হাওয়া বয়ে যায়। ভাইয়া আমার চুলে মুখ গুজে আছে, তার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। আমি চোখ বন্ধ করে ভাইয়াকে অনুভব করতে থাকি। হঠাৎ আমার কাল রাতের কথা মনে হতেই আমার চোখ মুখ লাল হয়ে যায়। আমি ভাইয়াকে ঝাড়া দিয়ে সরিয়ে দেই। হঠাৎ এমন আক্রমণের জন্য কুশান ভাইয়া মোটেও প্রস্তুত ছিল না, তাই সে ছিটকে কিছুটা দূরে চলে যায়। আমার দিকে তাকাতেই আমি বলি, লজ্জা করে না আপনার এভাবে একটা মেয়েকে জড়িয়ে ধরতে?
অবশ্যই লজ্জা করার কথাও না। যে ছেলে ছোটবেলা থেকে আমেরিকায় বড় হয়েছে সে তো এমন করবেই, যখন তখন এভাবে জড়িয়ে ধরতেই পারে, স্বাভাবিক। কিন্তু মিস্টার কুষাণ চৌধুরী, আপনি ভুলে যাবেন না এটা বাংলাদেশ, আমেরিকা না। তাই আপনার এসব মেয়েদের সাথে ঘষাঘষি করাটা এখানে মানায় না। কিছুটা জোরে আমি কথাটা বলি। আমার কথা শুনে কুষাণ ভাইয়া কিছুটা হকচকিয়ে যায়। ও যে এমন কথা বলবে সেটা কুষাণ ভাইয়ের জীবনেও ভাবে নাই। তে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, কি বলস এসব তুই জিহু? মাথা ঠিক আছে তোর? কুষাণ ভাইয়ের কথা শুনে আমি প্রচন্ড রেগে যাই। হঠাৎ ভাইয়ের কলার চেপে ধরে বলি, একদম আমাকে এই নামে ডাকবেন না। আমার নাম জিহা, আর ওই নামেই আমাকে ডাকবেন। আমাকে জিহু তো তারাই বলবে যাদের কাছে আমি কখনোই বিরক্তকর প্রাণী হয়ে থাকবো না। যারা আমাকে মনে প্রাণে ভালোবাসে একমাত্র তাদেরই এই নামে ডাকার অধিকার আছে। আর আপনার সেই অধিকার নেই মিস্টার কুষাণ চৌধুরী। কচ আপনি সেই অধিকারটুকু হারিয়েছেন। কারো বিরক্তিকর কারণ হয়ে থাকতে চাই না আমি। শেষের কথাটা অনেক জোরে চিৎকার করে বলি আর কান্না করে দেই। আমি তাড়াতাড়ি ভাইয়াকে ছেড়ে দিয়ে দৌড়ে ছাদ থেকে নেমে যাই। কুষাণ এখনো হতভম্ব হয়ে দাঁড়িয়েছে। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে গেল। কিছু একটা হবে এটা জানতে সে, কিন্তু জিহা যে এমন কিছু করবে বা বলবে তার স্বপ্নেও ভাবে নাই সে। কালকে রাতে যে সে কত বড় ভুল করলো তাই ভাবছে, কিন্তু তার নীলপরীর মুখ থেকে যে শেষ পর্যন্ত এই কথাটা শুনতে হবে তা কখনোই ভাবে নাই। কুষাণ এখন বুঝতে পেরেছে যে সে তার অজান্তেই তার নীলপরীকে কষ্ট দিয়ে ফেলেছে। ভাবতেই তার চোখ ছলছল করে ওঠে। তার এখন মাথাটাকে ফাটিয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু সে তো তার নীলপরীর সাথে এমন ব্যবহারের জন্য নিজেকে শাস্তি দিয়েছে। তারপরও কি করবে সে এখন তাই ভাবছে। আমি রুমে এসে দরজা বন্ধ করে ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করতে থাকি। আমি কি তার সাথে এভাবে কথা বলতে চেয়েছি? তাহলে কেন করলাম এমন? কিন্তু আমারই বা কি বা করার ছিল? আমার যে প্রচন্ড রাগ উঠেছিল। এসব ভেবেই কান্না করতে থাকি আমি। ঠিক রাত 10টার দিকে আমার রুমের দরজায় কেউ কড়া নাড়ে। আমি উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি ছিটিয়ে দরজা খুলে দেই। দরজার পাশেই হেলান দিয়ে জিদান ভাইয়া দাঁড়িয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে মুখে কৃত্রিম হাসি নিয়ে বলি, কি হলো ভাইয়া, কিছু লাগবে তোমার? ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, না, তেমন কিছুই না। এখন বের হতে পারবি আমার সাথে? ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে যাই। এত রাতে ভাইয়া বের হতে বলছে কেন তাই ভেবে পাচ্ছি না। আমি ভাইয়ার দিকে অবাক চোখে তাকিয়ে বলি, কেন ভাইয়া, কোথায় যাবে এত রাত্রে? ট্রিট দিব তোকে। ভুলে গেছিস নাকি তুই সব? আসলে ব্যস্ততার জন্য সময় পাই না তো, তাই এখন বের হতে চাইছি। বাট যদি তোর কোনো সমস্যা থাকে তাহলে যেতে হবে না। আরে না না, সমস্যা হবে কেন? আমি আমার ট্রিট পাবো এটাই তো অনেক। তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি তৈরি হয়ে আসছি। আমার কথা শুনে ভাইয়া আচ্ছা বলে চলে যায়। আসলে ভাইয়া নাকি মিতুকে পছন্দ করে আর ওকে বিয়ে করতে চাই। এটার জন্য আমি একটু মিতুকে যেন রাজি করাই। আমিও যেন কিছু না ভেবে মিতুকে রাজি করানোর পেছনে লেগে যাই। কারণ মিতুকে আমার অনেক পছন্দ, আমার বন্ধু বলে কথা। ওকে রাজি করানোর পর ওর ফ্যামিলিকে জানানো হয়। তারাও এক কথায় রাজি হয়ে যায়। সেদিন ভাইয়া এতই খুশি হয়েছিল যে আমাকে বলছে ট্রিট দেবে, আর তাই এখন নিজের কথা রাখতে আসছে। ঠিক 10 মিনিট পর আমি রেডি হয়ে নিচে নামতেই ভাইয়া আমাকে মেসেজ করে বলে সে বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছে, আমি যেন বাইরে চলে যাই। তার মেসেজ দেখে আমি মাকে বলে বের হয়ে বাইরে আসতেই আমার চোখ ছানা বড়া হয়ে যায়। আমি বাহিরে আসতেই দেখি কুষাণ, জিদান ভাইয়া আর মিতু গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের তো কথা ছিল আমি আর জিদান ভাইয়া যাব, তাহলে কুষাণ আর মিতু আসলো কোথা থেকে? আমি এসব ভাবতে ভাবতেই ভ্রু কুচকে তাদের দিকে এগিয়ে যাই। আমাকে আসতে দেখে ভাইয়া বলে, অবশেষে চলে আসলো জিহো, তাহলে যাওয়া যাক। ভাইয়া, বাট যাওয়ার কথা তো ছিল শুধু তুমি আর আমি যাব। তাহলে এখানে অন্য কেউ না, মানে বলতে চাইছি। ও আচ্ছা, এত পর করে দিলি তুই আমাকে যে এখন আমি অন্য কেউ হয়ে গেলাম। ঠিক আছে, আমি তোর সাথে যাব না, আমার হবু বরের সাথে যাব বাইকে করে। তুই বরং কুষাণ ভাইয়ের সাথে চলে আয়। আমার কথা শেষ করতে না দিয়ে মিতু বলে ওঠে। ওর কথা শুনে আমি আঁতকে উঠি। না না, আমি কারোর সাথে যেতে পারবো না। জিহু প্লিজ, আমরা একটু আলাদা সময় কাটাতে চাই। সো বুঝতেই তো পারস তুই। প্লিজ তুই কুষাণ ভাইয়ের সাথে চলে আয়, আর না আসলে কিন্তু খবর আছে। বাই। বলেই জিদান ভাইয়া মিতুর হাত ধরে চলে যায়। যাওয়ার সময় মিতু আমাকে চোখ মারে। এতক্ষণ যা হয়েছিল সব যেন মাথার উপর দিয়ে গেল। আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম এতক্ষণ। হঠাৎ কুষাণ ভাইয়া আমার পাশে দাঁড়িয়ে আছে কথাটা ভাবতেই আমি ভাইয়ার দিকে তাকাই। মনে মনে ভাবতে থাকি, কিছুক্ষণ আগের ঘটনার জন্য যদি কুষাণ ভাই আমাকে ধরে থাপ্পড় দেয় তাহলে আমি কি করব? আমার ইজ্জতে ফালুদা হবে ভাবতেই আনমনে গালে হাত চলে যায়। ভাইয়া আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই সে আমাকে চোখ দিয়ে ইশারা করে গাড়িতে ওঠার জন্য। আমি নিচের দিকে তাকিয়ে সুন্দর করে গিয়ে ফ্রন্ট সিটে বসে পড়ি। ভাইয়াও গিয়ে বসে গাড়ি স্টার্ট দিতে দিতে একবার আমার দিকে তাকায়। আমি মুখ ফিরিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য অনুভব করতে থাকি। ম্যাম, আমি আপনাকে অনেক ভালোবাসি,
তাই যদি আপনি আমাকে অনুমতি দেন তো আমি আপনাকে জিহু বলে কি ডাকতে পারি? ভাইয়ার এমন কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকাই। ভাইয়ার মনোযোগ সামনের দিকে। আমি তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ সে আবার বলে ওঠে, জিহু, সেদিন তোর সাথে এমন বিহেভ করার পর থেকে আমার নিজের কাছেই অনেক খারাপ লেগেছিল। আমি তো তোর সাথে এমন বিহেভ করতে চাই নাই। আসলে কয়েকদিন যাবৎ আমার অফিসে কাজের চাপ অনেক বেশি থাকায় সময় মতো কিছুই করতে পারি নাই। সেদিন অফিসে কাজের চাপ একটু কম থাকায় তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। আমার প্রচুর মাথা ব্যথা করেছিল তাই। আর ছোটবেলা থেকেই আমি মাথা ব্যথা সহ্য করতে পারি না, নিজেকে পাগল পাগল মনে হয় তখন। তার উপর আবার অফিস থেকে ফেরার পথে এমন কিছু দেখেছিলাম যা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। আর তা দেখার পরই আমার মাথা আরো বেশি গরম হয়ে যায়। প্রচুর রাগ করে বাড়ি ফিরেছিলাম, কন্ট্রোলে ছিল না। আর সেই মুহূর্তে তোর কথা শুনে আরো মেজাজ খারাপ হয়েছিল, তাই উল্টাপাল্টা বলছি। বিশ্বাস কর জিহু, আমি ইচ্ছে করে কিছু করি না। তখন আমি হুঁশে ছিলাম না। প্লিজ ক্ষমা করে দে আমাকে। আমি আমার ভুলের জন্য নিজেকে শাস্তিও দিয়েছিলাম। ভাইয়ার করুণ কণ্ঠ শুনে আমি অবাক হয়ে যাই। আমি ভাইয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছি। এসবের পেছনে এমন কিছু যে লুকিয়ে আছে তা আমার জানাই ছিল না। এখন নিজের মাথা ফাটাতে ইচ্ছে করছে যে কেন ভাইয়াকে তখন এতগুলো কথা বলেছিলাম। হঠাৎ ভাইয়ার শেষ কথাটা মাথায় আসতেই তার দিকে তাকিয়ে বলি, নিজেকে শাস্তি দিয়েছেন মানে? কি করেছেন আপনি? কথাটা শুনেই ভাইয়া মুচকি হাসে। তারপর তার বাম হাত আমার দিকে এগিয়ে দেয়। ভাইয়ার বাম হাত দেখতে আমার চোখ ছলছল করে ওঠে। আমি কেঁদে দেই, কারণ ভাইয়ার ফর্সা হাত একদম কালো হয়ে আছে। হাত কেটে হাতের অবস্থা বেহাল করে রেখেছে। আপনি কি পাগল? কি করেছেন এটা? আমি আপনার কে যে আমার সাথে খারাপ বিহেভ করার কারণে আপনি নিজেকে এভাবে কষ্ট দিলেন? আমার কথা শুনে ভাইয়া মুচকি হেসে একবার আমার দিকে তাকিয়ে বলে, যখন থেকে আমি বুঝতে শিখেছি ঠিক তখন থেকে আমার এই মনে তোমার বসবাস। তোমাকে নিয়ে ভাবতে ভালো লাগে। তোমার হাসিতে মুগ্ধ হয়ে যাই আমি। চোখ বন্ধ করলে শুধু তোমাকে দেখতে পাই। আর এখন আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি এই তুমি ছাড়া আমি পুরোই অচল। আমি মুগ্ধ নয়নে ভাইয়ের দিকে তাকিয়ে আছি। নিমিষে আমার সব রাগ অভিমান ধুলোয় মিশে যায়। যখন ভাইয়ের কথাগুলোর মানে বুঝলাম তখন লজ্জায় নুয়ে পড়ি। ভাবতেই অনেক খুশি লাগে আমার। হঠাৎ আমি ভাইয়ের বাম হাতটা উঁচু করে কাটা স্থানে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তার বুকে মাথা রেখে বলি, আমিও মনে হয় একই রোগে আক্রান্ত। বলেই ভাইয়ের বুকে মাথা রেখে এই সময়টাকে অনুভব করতে থাকি। প্রকৃতির দৃশ্য নিতান্তই সুন্দর। শরৎকালের মাঝামাঝি সময়। শরৎকালে প্রকৃতির দৃশ্য দেখে মুগ্ধ হই। আসলে প্রকৃতি এমনই, যাকে যত দেখি ঠিক তত বেশি মুগ্ধ হয়ে যাই। এই কয়টা দিনে আমি আর কুষাণ ভাইয়া জমিয়ে প্রেম করি। সারা রাত ফোনে কথা বলি। ভালোবাসার হাজারো স্বপ্ন বুনতে থাকি। কিন্তু তারপরও ভাইয়া আমাকে ধমক দেওয়া বন্ধ করে নেই। আমাকে দেখলেই তার ধমক দিতে ইচ্ছে করে। আমাকে দেখলেই চোখ রাঙিয়ে কথা বলে। মাঝে মাঝে আবার আমার পছন্দের সব কাজ করে। মাঝে মাঝে এমন কাজ করে যে আমার কল্পনার বাইরে থাকে। যেমন আজ রাত প্রায় 10টার পর হঠাৎ জিদান ভাইয়া এসে আমাকে বলে, জিহু, কুষাণ তোর জন্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যা। ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে যাই। অবাক চোখে তাকিয়ে বলি, কেন ভাইয়া, কোথায় যাবে? ভাইয়া কিছুটা বিরক্ত হয়ে বলে, আমি জানি কি করে, ও আমাকে বলছে তোকে বলার জন্য, তাই বলছি। আর হ্যাঁ, ফেরার পর কলিং বেল বাজাবি না, আমাকে মেসেজ করলেই হবে। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করেই চলে যায়। আমি অনেকক্ষণ তার যাওয়ার পানে তাকিয়েছিলাম। হঠাৎ তার কথা মাথায় আসতেই আমি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসি। আমি নিচে নামতেই দেখি কুষাণ ভাইয়া বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে আসতে দেখে সে সোজা হয়ে দাঁড়ায়। তারপর আমাকে একবার দেখে নিয়ে চোখ দিয়ে ইশারা করে বাইকে উঠতে বলে। আমি ভাইয়ার দিকে এখনো অবাক চোখে তাকিয়ে আছি। জিদান ভাই আর তার দুজনের ব্যবহারই খুব অদ্ভুত লাগছে। আমি ওনার দিকে তাকিয়ে বলি, কোথায় যাব আমরা? আমার নীলপরির সাথে একটু ঘুরতে ইচ্ছে করছে, তাই আর দেরি না করে চলে আসলাম। এখন তুই একদম দেরি করাবি না, তাড়াতাড়ি বাইকে উঠতে বলছি। কুষাণ ভাইয়ের কথা শুনে আমি মুচকি হাসি। মাঝে মাঝে তার চাওয়াগুলো খুব ভালো লাগে। আমি বাইকে বসে 2 হাত দিয়ে ভাইয়ার কোমর জড়িয়ে ধরে তার পিঠে মাথা রাখি। আচমকা এমন হয় কুষাণ ভাইয়া কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। পরক্ষণে ঘটনা বুঝতেই মুচকি হেসে সে বাইক স্টার্ট দেয়। আমরা দুজনেই চুপ করে আছি। একজন আরেকজনকে অনুভব করছি। এইভাবে চুপ করে থাকার মাঝেও যেন আলাদা শান্তি খুঁজে পাচ্ছি। হঠাৎ আমার জিদান ভাইয়ের কথা মনে পড়তেই কুষাণ ভাইয়ের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলি, ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। বাট তার আগে আমাকে ভাইয়া ডাকা বন্ধ করতে হবে। কুষাণ ভাইয়ের কথা শুনে আমি চমকে উঠি। তাকে ভাইয়া ডাকা বন্ধ করতে হবে মানে? কি বুঝাতে চাইছে সে? কিন্তু একটু পর তার কথার মানে বুঝতেই আমি হেসে তাকে 2 হাতে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলি, ঠিক আছে ব্রো,
এখন থেকে আর ভাইয়া ডাকবো না, ওকে? আমার কথা শুনে ভাইয়া ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে বলে, হোয়াট ইজ ব্রো? ব্রো ইজ ব্রো। বলে হা হা করে হাসতে থাকি। আমাকে হাসতে দেখে ভাই বাইক থামিয়ে আমার দিকে ভ্রুকুচকে তাকায়। তাকে এভাবে তাকাতে দেখে আমি কিছুটা দমে যাই। অনেক কষ্টে হাসি আটকে রেখে ভ্রুকুচকে তাকে জিজ্ঞেস করি। সে আমার দিকে তাকিয়ে বলে, মজা নিতে খুব ভালো লাগে তাই না? এইদিকে আমি দুঃখে কষ্টে মরে যাচ্ছি। আমারই হবু বউ কিনা আমাকে ভাইয়া ব্রো এসব বলে ডাকছে। হায় রে কপাল আমার। করুণ কণ্ঠে বলে ভাইয়া। তাকে এখন একদম ছোট বাচ্চাদের মতো লাগছে। তার এমন ফেস দেখে আমার আরো হাসি পাচ্ছে। আর না পেরে আবার জোরে হেসে দেই। এবার ভাইয়া আমার দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত হয়ে বলে, হায় আল্লাহ, আমি তো আমার হবু বউকে নিয়ে একটু ঘুরবো ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি তাকে পাবনা নিতে হবে। সে কি সত্যি পাগল হয়ে গেছে? ভাইয়ার কথা শুনে এবার আমার হাসি উধাও হয়ে যায়। তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছি আর তার কথাগুলো বোঝার চেষ্টা করছি। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়া হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছে। তাই সে হঠাৎ বলে ওঠে, ও তুই ঠিক আছিস? আমি তো আরো ভাবলাম তুই হয়তো পাগল হয়ে গেছিস। কারণ ছাড়া একমাত্র পাগলকে হাসতে দেখলাম আমি। ভাইয়ার কথার মানে বুঝতে পেরেই আমি তেলে বেগুনে জ্বলে উঠি। বসে তার বুকে এলোপাথারি ঘুষি মারতে থাকি। আর আমার কাজে ভাইয়া হাসতে হাসতে কুটি কুটি। তাকে হাসতে দেখে আমার আরো বেশি রাগ হয়। তাই তাকে বলি, আমি পাগল হলে একটা পাগলকে আপনি ভালোবাসেন কেন? কেন তাকে শুধু শুধু বউ হওয়ার স্বপ্ন দেখান? হঠাৎ কুষাণ ভাইয়া আমার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, আমি শুধু শুধু কেন বউ হবার স্বপ্ন দেখাতে যাব? যা সত্যি তাই তো বলছি। আর তুই এতটা পাগলি কারণেই তো তোকে এত ভালোবাসি। সেটা কি তুই বুঝিস না? ভাইয়ার কথায় এক ধরনের মাদকতা ছিল, যাতে আমি শিউরে উঠি। তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি। সত্যি বলতে তাকে যত দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি কথা ঘোরানোর জন্য বলি, যে জিদান ভাইয়া আমাদের এভাবে সাহায্য করছে কেন? আমার কথার মানে কুষাণ ভাইয়া বুঝেও না বোঝার ভান করে আবার বাইক স্টার্ট দেয়। দিয়ে সামনের দিকে তাকিয়ে বলে, জিদান আমার বেস্ট ফ্রেন্ড তাই। আর তার চেয়ে বড় কথা, ও তো আমার শালা, তাই এখন থেকে আমাকে প্রেম করতে সাহায্য করছে। ভাইয়া কি সবকিছু জানে? সে অনেক আগে থেকেই জানে। যখন থেকে আমি বুঝতে শিখেছি যে আমি তোকে ভালোবাসি, তখন থেকেই জিদান জানে। রৌদ্রময় সকালে তপ্ত গরমে ঘেমে একাকার। এই গরম আমার এত শত্রু কেন তাই বুঝি না। যখন একটু শুভ কাজ করতে যাব ঠিক তখনই শুরু হবে তার খেলা। যেমন এখন এই গরমের কারণে এখন ঘুমাতে পারছি না। কাল অনেক রাত পর্যন্ত কুষাণ ভাইয়ের সাথে ঘুরেছিলাম। তার সাথে কাটানোর সময়গুলো ছিল সব থেকে বেস্ট। কথাগুলো মনে পড়তেই আনমনে হাসি আমি। হঠাৎ আবার গরম লাগছে কথাটা মাথায় আসতেই শত বিরক্তি নিয়ে আমি উঠে বেলকনিতে চলে যাই। বেলকনিতে এসে ভালো করে চোখ তুলে তাকাতেই দেখি কুষাণ ভাইয়া বেলকনিতে দাঁড়িয়ে আছে এদিকে তাকিয়েই। ভাইয়া শান্ত চাহনি বলে দিচ্ছে সে বড্ড ক্লান্ত। সকাল সকাল তার মুখটা দেখতেই মনটা প্রশান্তিতে ভরে যায়। তার দিকে তাকিয়েই ভাবতে থাকি কোন দিন থেকে প্রতিদিন তার মুখ দেখে ঘুম ভাঙবে আমার। কোন দিন থেকে তার বুকে মাথা রেখে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো। কোন দিন তাকে খুব করে কাছে পাবো। ভাবতে ভাবতেই তার দিকে তাকাই। সে এখনো আমার পানে তাকিয়ে আছে। আমি আস্তে করে নিচের দিকে তাকিয়ে রুমে চলে আসি। ভাইয়ার সাথে কথা বলতে অনেক ইচ্ছে করছিল, তাই তাকে ফোন করলাম। মূলত রুমে এসেছি তাকে ফোন করার জন্য। কত ইচ্ছে করছিল তোমাকে একটু মন ভরে দেখবো, আর তুমি এটা কি করলে? চলে গেছে কেন জিহু? ফোন ধরতেই কিছুটা হতাশ কণ্ঠে বলে কুষাণ ভাইয়া। তার কথা শুনে আমি অমায়িকভাবে হাসি। ঠোঁট টিপে বলি, এতে আমার কি দোষ বলেন? জিহুর নাকি হঠাৎ ইচ্ছে করছিল তার কুষাণ ভাইয়ের সাথে কথা বলতে, তাই তো এক প্রকার বাধ্য হয়ে রুমে এসেছিলাম। আমার কথা শুনে কুষাণ ভাইয়া হাসে। সে কিছু বলতে যাবে তার আগে আমি তাকে থামিয়ে দিয়ে বলি, আপনি কি সকাল সকাল অফিসে গেছিলেন? আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। আসলে সকাল সকাল অফিসে একটা মিটিং ছিল, তাই অফিসেই ছিলাম, মাত্র আসছি। ও সরি, তাহলে মনে হয় আপনাকে অসময়ে ডিস্টার্ব করলাম। আপনি বরং ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। জিহার কথা শুনে কুষাণের অনেকটা রাগ হয়। কিছুটা গম্ভীর কণ্ঠে বলেন, আমার ক্লান্তি দূর করার জন্য একটিবার তোমাকে দেখার জন্য ছুটে গেছিলাম। তোমার মাঝে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়, তারপরও এই কথা বলছো তুমি? এখন বুঝি আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না তোমার? ভাইয়ার কথা শুনে আমি নিঃশব্দে হাসি। তার কথার মাঝে আলাদা একটা টান আছে, যা মুহূর্তেই যে কাউকে ঘায়েল করতে পারবে। আমি কোনো কথা না বলে চুপ করে বসে আছি। দুজনেই চুপ করে আছি। দুজন দুজনকে অনুভব করার চেষ্টা করছি। জিহু, ঘোর লাগা কণ্ঠে এভাবে ডেকে ওঠায় আমি কেঁপে উঠি। আমার মাঝে মাঝে অনেক ভয় হয়, যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমি সত্যি বাঁচব না। হয়তো বেঁচে থাকতে পারি, কিন্তু তা হবে মরে বেঁচে থাকার মতো। এক ধরনের জীবন মৃত হয়ে বেঁচে থাকবো। এভাবে বেঁচে থাকার কোনো মানেই হয় না। প্লিজ কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো। আমি সত্যিই মরে যাব। কেন এত ভয় হয় আমি জানি না, কেন এমন হয় জিহু?
ভাইয়ার এমন কথায় চমকে উঠি আমি। হঠাৎ আমার মন অজানা আশঙ্কায় বারবার কেঁপে উঠতে থাকে। তার কথাগুলো আমি ঠিকভাবে হজম করতে পারছি না। আমার চোখ দুটি ভিজে উঠছে। আমি তাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, কুষাণ ভাইয়া, কি বলছেন আপনি এসব? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আপনার জিহু কি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারে? ভাইয়া চুপ করে আছে। তারপর আরো কিছু টুকিটাকি কথা বলে ফোন রেখে দেই। বারবার ভাইয়ার বলা কথাগুলো মনে পড়ছে। কেন এভাবে বলছে সে? এর পেছনে কি কোনো কারণ আছে? সবকিছুই যেন মাথার উপর দিয়ে গেল। লিভিং রুমে বসে আছি আমরা সবাই। বড় মা, বড় বাবা, বাবা, মা, জিদান ভাইয়া, কুষাণ ভাইয়া সহ সবাই উপস্থিত আছে। একটু আগেই সবাই মৃতদের বাড়ি থেকে এসেছিল। বিয়ের ডেট ফাইনাল করে আসছে। সামনের মাসের 10 তারিখেই বিয়ে। হিসাব মতে বিয়ের বাকি আর 15 দিন। সবাই তাই নিয়েই কথা বলছে। আমাদের আত্মীয় তেমন কেউ নেই। কুষাণ ভাইদের পরিবার, আমার কিছু ফ্রেন্ড, ভাইয়ের ফ্রেন্ডরা আর অল্প কিছু আত্মীয়। বাবার কিছু বিজনেস পার্টনার। জিদান ভাইয়ের মুড অফ, কারণ তার এখন মোটেও বিয়ে করতে ইচ্ছে করছে না। তার কথা হলো আগে আমাদের এক্সাম শেষ হবে, তারপর বিয়ে নিয়ে কথা হবে। কিন্তু বাবা আর মা তাদের আর তস সইছে না। তারা এখনই তাদের পুত্রবধূকে ঘরে তুলবে। তাদের কথার ওপরে কারো কথা বলার সাধ্য থাকে না। তাই এক প্রকার বাধ্য হয়েই ভাইয়া রাজি হয়েছে। আমি বারবার কুষাণ ভাইয়ের দিকে তাকাচ্ছি। তাকে বোঝার চেষ্টা করছি আসলে কি তার মুড অফ। কিন্তু সবকিছুই ঠিকঠাকভাবেই চলছে। কিন্তু তাকে খুব শান্ত দেখাচ্ছে। সুন্দর করে বসে বসে জিদান ভাইয়ার সাথে হেসে হেসে কথা বলছে। তাহলে ভাইয়া তখন এই ধরনের কথা বলছে কেন সেটাই বুঝতে পারছি না। একসময় সবাই উঠে যায়। সোফায় বসে বসে এখনো কথা বলছে জিদান আর কুষাণ ভাইয়া। তাদের ফ্রেন্ডরা আসবে মনে হয়, তাই নিয়েই কথা বলছে। দুজনকে অনেক এক্সাইটেড দেখাচ্ছে। আমিও মনে মনে খুশি হই, কারণ যদি কুষাণ ভাইয়ের মুড খারাপ থাকে তাহলে তার বন্ধুদের সাথে কথা বললে তাদের সাথে আড্ডা দিলে হয়তো ঠিক হয়ে যাবে। সন্ধ্যার পর আমাকে এক বাটি পিঠা দিয়ে বলে কুষাণ ভাইদের বাসায় দিয়ে আসার জন্য। আমাদের ঘরে যাই বানানো হয় তা তাদের বাসায় পাঠানো হয়, তারও ব্যতিক্রম নয়। আমি পিঠা বড়মার হাতে দিয়ে চলে আসবো, এমন সময় দেখি একটা মেয়ে হঠাৎ এসে কুষাণ ভাইকে জড়িয়ে ধরে আর হাজারো প্রশ্ন করতে থাকে। তুমি কেমন আছো? তুমি কি জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি? তুমি কি আমাকে একটু মিস করো না? আমার তো তোমাকে ছাড়া 1 মিনিটকে 1 যুগ মনে হয়। আই লাভ ইউ জান। মেয়েটার এমন অদ্ভুত ধরনের কথা শুনে আমি অনেক অবাক হয়ে যাই। এই মেয়েকে আমি চিনি না, তাহলে কে এই মেয়েটা? কিন্তু মেয়েটার কথা শুনে আমার সারা শরীর জ্বলে উঠল। আমি কুষাণ ভাইয়ের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসি। প্রচুর রাগ হচ্ছে, ইচ্ছে করছে ওই মেয়েটার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। জিহু, অনেক গরম লাগতেছে, একটু ঠান্ডা পানি দিবি? কুষাণ ভাইয়ের এই কথায় আমি তার দিকে তাকাই। তাকে দেখে বোঝা যাচ্ছে সে অনেক ক্লান্ত। তবে ক্লান্ত হবেই না বা কেন? এভাবে বন্ধুদের সাথে দৌড়াদৌড়ি করলে তো গরম লাগবেই। তখন কুষাণ ভাইদের ফ্ল্যাট থেকে চলে আসার পর প্রায় 1 ঘন্টা পর কুষাণ ভাইয়া, জিদান ভাইয়া সহ তার প্রায় সব বন্ধুরাই আসে আমাদের ফ্ল্যাটে। আমি তখন সোফায় বসেছিলাম। হঠাৎ কুষাণ ভাই আমাকে পানির কথা বলে ওঠে। আমি এখনো কিন্তু তার উপর রেগেছিলাম, কিন্তু তারপরও তাকে দেখে বড্ড মায়া হলো। যতই হোক আমার ভালোবাসার মানুষ বলে কথা। আমি একবার তার দিকে তাকিয়ে উঠে গিয়ে ফ্রিজ থেকে পানি নিয়ে এসে ভাইয়ার সামনে এনে তার দিকে পানির বোতল বাড়িয়ে দেই। কুষাণ ভাই 1 হাত বাড়িয়ে পানির বোতল নেয় আর আরেক হাত দিয়ে এক টান দিয়ে আমাকে তার পাশে বসিয়ে দেয়। আকস্মিক এমন হয় আমি হকচকিয়ে যাই, কিন্তু সময়ের সাথে সাথে ঘটনা বুঝতেই আমি উঠে যেতে নেই। সবাই সবার কথায় ব্যস্ত থাকায় আমাদের দিকে কারো খেয়াল নেই। আমি উঠে যেতে নিলে ভাইয়া আমাকে আরো জোর করে বসিয়ে দেয়। আমি তার দিকে রাগি লুকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগেই কুষাণ ভাইয়া তার বাম হাত দিয়ে আমার কোমর জড়িয়ে বসে থাকে। আকস্মিক আমার কোমরে কারো হাত অনুভব করতে আমি কেঁপে উঠি। চোখ বড় বড় করে কুষাণ ভাইয়ের দিকে তাকিয়ে আছি। ভাইয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে। আমি তার হাত সরিয়ে দিতে গেলেই ভাইয়া আমার কানের কাছে ফিসফিস করে বলে, বেশি করলে কিন্তু খবর আছে। যেভাবে বসে আছো ঠিক সেভাবে বসে থাকো। ছাড়ুন আমাকে। আমার কাছে আসছেন কেন? যান না আপনার ওই মিস ড্রামা কুইনের কাছে, তাকে গিয়ে জড়িয়ে ধরুন। আমার কাছে কেন আসছেন? আমার কথা শুনে কুষাণ ভাইয়া মুচকি হাসে। তারপর আগের ন্যায় বলে, আমার বউটা দেখছি অনেক রাগ করছে, তো তার রাগ ভাঙাতে কি করতে হবে? আমাকে কিস করব? কুষাণ ভাইয়ের কথা শুনে আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাই। তার দিকে তাকাতেই সে আমাকে চোখ মারে। আমি তাড়াতাড়ি তার থেকে চোখ ফিরিয়ে বিড়বিড় করে বলি, অসভ্য। কি রে কৌশান, তুই ওর সাথে এত চিপকে বসে আছিস কেন? আর ফিসফিস করে ওর সাথে কি এমন কথা বলিস? আমাদেরকেও বল, আমরাও একটু শুনি। হঠাৎ কারো এমন কথা শুনে আমরা দুজনেই চমকে উঠি। তাকিয়ে দেখি ওই মেয়েটা যে কুষাণ ভাইকে তখন জড়িয়ে ধরেছিল সে কথাটা বলেছে। তাকে কথা বলতে দেখে আমার মাথায় ধপ করে আগুন জ্বলে ওঠে। আমি তার দিকে তাকিয়ে কটমট চোখে বলে উঠি, আমি আমার কাজিনের সাথে কথা বলবো না তোকে আপনার সাথে কথা বলবো নাকি? আর আমরা কিভাবে কথা বলবো তা একান্তই আমাদের ব্যাপার, তাতে বাহিরের মানুষ নাক গলাতে আসবে কেন? আমি এভাবে জবাব দেব মেয়েটা হয়তো ভাবে নাই, তাই আমার জবাবে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কুষাণ ভাইকে মুচকি মুচকি হাসতে দেখলাম। হঠাৎ ভাইয়া বলে ওঠে, কৌশান, তোর সাথে আমার কিছু কথা আছে, একটু উঠে আয়।
আমি ওই মেয়েটার দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে উঠে রুমে চলে যাই। কুশান ভাই উঠে জিদানের সাথে চলে যায়। আর অন্যদিকে জিহার এমন কথা শুনে ওই মেয়েটা রাগে ফুঁসতে থাকে, কারণ জিহার এই কথাটা টিয়া মানতে পারছে না। সে কুশানকে সেই আমেরিকায় থাকতেই ভালোবাসে। অনেকবার তাকে প্রপোজ করেছিল, কিন্তু বারবার কুশান রিজেক্ট করে দেয়। সে বরাবরই জানিয়ে দিয়েছে সে দেশে অন্য একজনকে ভালোবাসে, কিন্তু তাও সে এই কথাটা মানতে পারছে না। প্রায় ঘন্টাখানেক পর আমি রুম থেকে বের হয়ে দেখি কুশান ভাই আর ওই টিয়া নামের মেয়েটা দুজনে একসাথে পাশাপাশি বসে হাসাহাসি করছে। আমার যা একটু রাগ কমেছিল, কিন্তু এটা দেখার পর আবার মাথায় রাগ উঠে যায়। তার দিকে রাগি লুকে তাকিয়ে আবার রুমের দিকে হাঁটা শুরু করলে ভাইয়া বলে, জিহা কই যাস? এদিকে আয়, বস এখানে, বসে গল্প কর। জিদান ভাইয়ের কথায় থমকে যাই আমি। না পারছি রুমে যেতে আর না পারছি লিভিং রুমে যেতে। কুশান ভাইয়ের দিকে তাকাতে সে আমাকে চোখ দিয়ে ইশারা করে আসতে বলে। আমি ভেঙচি দিয়ে রেগে গিয়ে জিদান ভাইয়ের পাশে বসে পড়ি। তারপর ভাইয়ার সাথে কতক্ষণ ধরে গল্প করি। ভাইয়ের এক ছেলে বন্ধু শান্তর সাথে বসে কিছুক্ষণ হাসাহাসি করি। এদিকে আমাকে এভাবে শান্ত ভাইয়ের সাথে গল্প হাসাহাসি করতে দেখে কুশান ভাইয়া যে রাগে কটমট করছে তা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছি। কিন্তু তারপর আমি ইচ্ছে করে তার সাথে কথা বলছি। আমি রুমে বসে মোবাইলে গেমস খেলতেছি আর মুস্কি মুস্কি হাসতেছি। কুশান ভাইয়াকে ভালোভাবেই জব্দ করতে পেরেছি। তখন শান্ত ভাইয়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ একসময় কুশান ভাই আমাকে ধমক দিয়ে উঠিয়ে দেয়। আমিও জানি এটারই অপেক্ষায় ছিলাম, তাই কোনো রকমের বাক্য ব্যয় না করে চুপচাপ উঠে এসেছিলাম ভাবতেই হেসে দেই আমি। তখন তার মুখটা দেখার মতোই ছিল। এবার বুঝবে বেটা তখন আমার কাছে কেমন লেগেছিল। হঠাৎ দরজা লাগানোর শব্দে আমার ধ্যান ভাঙে। দরজার দিকে তাকিয়ে দেখি কুশান ভাইয়া দুই হাত বুকে গুজে রাগি লুকে আমার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার ভয় হতে শুরু করে। আমি দাঁড়িয়ে যাই। ভাইয়া আমার দিকে এক পা দুই পা করে এগিয়ে আসতে থাকে। তাকে এভাবে এগিয়ে আসতে দেখে আমার ভয়ে জান যায় যায় অবস্থা। আমার পেছনে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি এতক্ষণ খাটের উপরে বসেছিলাম। তাকে দেখে দাঁড়িয়ে যাই। আমি সরে যেতে নিলে হঠাৎ কুশান ভাই এসে আমার কোমর জড়িয়ে ধরে আমাকে একেবারে তার সাথে মিশিয়ে নেয়। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। রাগের কারণে ভাইয়ার নাকের ডগা একেবারে লাল হয়ে আছে। তাকে অবশ্যই এই লুকে অনেক কিউট লাগছে, কিন্তু এসব ভাবার সময় এখন আমার নেই। আমি নিজেকে ছাড়াতেই ব্যস্ত হয়ে পড়ি। হঠাৎ কুশান ভাই আমার গলায় মুখ ডুবিয়ে বলে, ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে অনেক মজা লাগে তাই না? আমি কুশান ভাইয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছি। যা কিছু হলো সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তাকে মনে মনে ইচ্ছে মতো গালি দিতে থাকি। যখন সে নিজে মেয়েদের সাথে ঘষাঘষি করে তখন আর কিছু হয় না। আর আমি সামান্য কারোর সাথে কথা বললে আমার দোষ হয়ে যায়। আমি আর না পেরে এবার কুশান ভাইয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। হঠাৎ এমন আক্রমণের জন্য কুশান ভাইয়া মোটেও প্রস্তুত ছিল না, তাই সে একটু দূরে সরে যায়। ঘটনা বুঝতেই ভাইয়া আমার দিকে রাগি লুকে তাকায়। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে কিছুটা গম্ভীর হয়ে বলি, নিজে যখন মেয়েদের সাথে ঘষাঘষি করেন তখন আমার কেমন লাগে একবার বুঝে দেখুন তাহলে। সব সময় আগে নিজের দিকটা দেখবেন, তারপর অন্য কাউকে শাসন করার চিন্তা মাথায় আনবেন, বুঝলেন? আমার কথা শুনে কুশান ভাই আমার দিকে প্রথমে রাগি লুকে তাকায়, তারপর শান্ত হয়ে আমার কাছে এসে আমার দুগালে হাত রেখে বলে, জিহু টিয়া একটা পাগল মেয়ে, আর ও আমাকে ভালোবাসে। ও চায় আমি সব সময় ওর পাশাপাশি থাকি। আর তাছাড়া ও একটা ডেঞ্জারাস মেয়ে। এখন আমি যদি ওকে ইগনোর করি তাহলে সব দোষ এসে তোমার ঘাড়ে পড়বে আর ও তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তুমি কি কখনো দেখছো যে তোমার কুশানকে কোনো মেয়ের সাথে মিশতে? তাহলে এখন এমন করছো কেন? প্লিজ ভুল বুঝবেন আমাকে। তুমি ছাড়া আমাকে আর কে ভালো বুঝবে বলো? ভাইয়ের কথা শুনে আমি হতবাক হয়ে যাই। তার এই সামান্য কথা বলার পেছনে যে এত বড় একটা কারণ থাকবে তা আমার জানা ছিল না। তারপর আমি তার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলি, তারপর আপনি তার সাথে বেশি মিশবেন না। সে আমার কোনো ক্ষতি করবে না বা করতে পারবে না। কুশান ভাই কেউই চায় না যে তার ভালোবাসার মানুষটা অন্য কোনো মেয়ের সাথে বেশি সময় কাটাক, তার সাথে হেসে হেসে কথা বলা। আমি আর যাই হোক এই মিস্টার বজ্জারটার ভাগ কাউকে দিতে পারবো না। এই কথাটা সবসময় মাথায় রাখবেন। আমার শেষের কথাটা শুনে কুশান ভাইয়া ফিক করে হেসে দেয়। তারপর আমাকে দুই হাতে আগলে ধরে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, তোমার মিস্টার বজ্জাত সবসময় তোমারই থাকবে, বুঝলে? খাটের মাঝখানে বসে বসে আমি চকলেট খাইতেছি আর ফেসবুকিং করতেছি। একটু আগেই কুশান ভাই এসে আমাকে কতগুলো চকলেট দিয়ে গেল। চকলেট দেখে তো আমার খুশিতে আত্মহারা। ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকি এসে চলে যায়। তার এই ছোট ছোট কেয়ার গুলো আমার অনেক ভালো লাগে। অদ্ভুত মানুষ তিনি সত্যি। এইসব ভাবছি আর মুচকি মুচকি হাসতেছি। হঠাৎ কোথা থেকে যেন একটা 5 বছরের পিচ্চি ছেলে এসে আমার হাত ধরে টান দিয়ে বলে, ছোট মা, ও ছোট মা, এদিকে আসো, তোমাকে সবাই ডাকছে। কত কিউট তুমি, আমার তো অনেক পছন্দ হয়েছে, এবার আসো তো দেখি। পিচ্চির কথা শুনে আমার চোখ কোটো থেকে বেরিয়ে আসার উপক্রম। তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি আমি। তার বলা কথাগুলো আরেকবার মনে মনে পড়ে নিলাম। হঠাৎ এক জায়গায় এসে থেমে যাই আর ওর দিকে অবাক চোখে তাকিয়ে বলি, ছোট মা? ছোট মা মানে কি? এই পিচ্চি, তোমার ছোট মাটা আবার কে? তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি তোমার ছোট মা হতে যাব কেন? তুমি ভুল জায়গায় চলে এসেছো পিচ্চি। আমার কথা শুনে পিচ্চি খিলখিল করে হেসে দেয়, তারপর হাসতে হাসতেই বলে, ছোট মা মানে বোঝো না? হাই লে, তুমি তো আমার থেকেও কথা বলো, তারপরও বোঝো না। 1 মিনিট বুঝিয়ে দিচ্ছি, তার আগে তুমি চলো আমার সাথে। আমি অবাক চোখে তাকিয়ে শুধু পিচ্চির কথাগুলো শুনতেছি। সে এক প্রকার আমাকে টেনে লিভিং রুমে নিয়ে যায়। সেখানে যেতেই আমি আরো বেশি অবাক হয়ে যাই।
কারণ সেখানে আরো 2টা মহিলা আর একজন পুরুষ আর একটা ছেলে বসে আছে। তারা বসে বাবার সাথে কথা বলছে। কারো আসার শব্দ পেয়ে সবাই আমার আর পিচ্চিটার দিকে তাকায়। তাদের দেখে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ি। আমাকে দেখতেই বাবা হাসি মুখে বলে, আরে জিহুমা, এদিকে আয় মা। বাবার কথা শুনে আমি জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাদের দিকে এগিয়ে যাই, গিয়ে সালাম দিই। একটা মেয়ে আমাকে তার পাশে টেনে বসিয়ে দেয়। আমি বসতেই মধ্যবয়স্ক একটা মহিলা আমার দিকে তাকিয়ে বলে, মাশাল্লাহ, খুব সুন্দরী তুমি মা। ভাইজান, বাবার দিকে তাকিয়ে, আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে। কি নাম তোমার মা? মধ্যবয়স্ক মহিলাটা খুব সুন্দর পছন্দ হয়েছে কথাটা বলতেই আমার বুকের ভেতর ধক করে ওঠে। সবকিছু না বুঝেও আমি কিছুটা হলেও সন্দেহ করছি, এটা ভাবতেই আমার প্রচুর রাগ লাগে। তারপরও ভদ্রতার খাতিরে হাসি মুখে আমার নাম বলি। তারপর মহিলাটি হাসি মুখে বাবার দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভাইজান, সত্যি আপনার মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে। আমার ছেলে সম্পর্কে তো আপনাকে বললামই, তারপরেও বলছি, এই আমার ছেলে। সামনে বসা ছেলেটাকে ইন্ডিকেট করে, রিমন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর বাকিটা ও কেমন তা আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। আর আপনার মেয়েকে আমাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই আপনার মেয়ে, আমি যা বোঝাতে চাইছি তা নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, তাই আর বলছি না। মহিলাটার কথা শুনে আমি চমকে উঠি। ছেলেটার দিকে তাকিয়ে দেখি সে নিচের দিকে তাকিয়ে আছে। দেখতে শুনতে ভালোই আছে, তবে আমি কেন ওকে বিয়ে করব? আমি তো অন্য একজনকে ভালোবাসি। ওকে বিয়ে করা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। আমি বাবার দিকে তাকাই। এখন বাবা কি বলে তাই দেখার বাকি। আমার খুব খারাপ লাগতেছে। বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বলে, দেখেন, আমার মেয়ের বিরুদ্ধে আমি কখনোই যাব না। আপনারা হঠাৎ এসেছেন, এখন আমরা ভেবে দেখব, সবার মতামত নিব, তারপর আপনাদেরকে জানাবো। এখনই আমি কিছু জানাতে পারবো না, সরি। পিনপতন নীরবতা বিরাজ করছে চারিদিকে। লিভিং রুমে সবাই বসে আছে। সবাই বলতে আমি, কুষাণ ভাইয়া, জিদান ভাইয়া, বাবা, মা, বড় বাবা আর বড় মা। সবাই আমার বিয়ে নিয়ে কথা বলছে। আমার বাবা কুষাণ ভাইয়ের বাবাকে ডেকে এনেছিল এই বিষয়ে তাদের মতামত জানার জন্য। সবকিছু বড় বাবাকে বলে মাত্রই বাবা থামলো। বড় বাবা চোখ বন্ধ করে বসে আছে। কুষাণ ভাইয়াও নিচের দিকে তাকিয়ে বসে আছে। আর সবচেয়ে বেশি শান্তভাবে বসে আছে জিদান ভাইয়া। কথার মাঝে বাবা একটু থেমে বলে, আমি এখন চাইছি জিদানের বিয়ের কাজ আগে সম্পন্ন করি, তারপর না হয় জিহার কথা চিন্তা করব। এখন তাদের অপেক্ষা করতে বলি। বাবার প্রথম কথাটা শুনে আমি কিছুটা হেসে দেই, কিন্তু শেষ কথাটা শুনতেই মনটা খারাপ হয়ে যায়। বুঝি না তাদের অপেক্ষা করানোর কি দরকার আছে। তাদের সামনেই তো পাত্রপক্ষ বসে আছে, তাদের দিকে বুঝি বাবার চোখ যায় না? হঠাৎ বড় বাবার কথা শুনে আমি চমকে উঠি। উনি বলেন, জিহামাকে তো আমি ছোটবেলা থেকেই চিনি, তাই আগেই ভেবেছিলাম তাকে আমাদের থেকে দূরে সরানোর কি আছে। আমার ঘরে একটা ছেলে থাকতে আমি অনেক আগে থেকেই জিহাকে পুত্রবধূ করার কথা চিন্তা করেছিলাম, কিন্তু তোমাদের বলার সময় হয়ে ওঠে নাই। বাট আজ এমন এক সময়ে বলতে হচ্ছে এখানে, কি বলবো আর। বড় বাবার কথা শুনে আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাই। উনি বাবার দিকে তাকিয়ে আছেন। আমি চোখ নামিয়ে কুষাণ ভাইয়ের দিকে তাকাই। সেও বড় বাবার দিকে তাকিয়ে আছে। বোঝাই যাচ্ছে এই কথা শুনে সে নিজেও অনেকটা অবাক হয়েছে। বড় বাবার দিকে অবাক দৃষ্টিতে তাকালেও আমার দিকে তাকাতেই আমাকে চোখ মারে। আমি লজ্জায় মাথা নুয়ে ফেলি। বাবা মুখে হাসির রেখা টেনে বলে, আরে বাহ ভাইজান, আমার সামনে ছেলে থাকতে আমি ওর জন্য ছেলে খুঁজতে যাচ্ছি কেন? এটা তো খুব খুশির সংবাদ। আমার কোনো আপত্তি নেই এতে। কি রে জিহা, তোর কোনো আপত্তি আছে এতে? বাবার কথা শুনে আমি কি করব বুঝতে পারছি না। লজ্জায় ইচ্ছে করছে ছুটে পালাতে। লজ্জায় আমি মায়ের হাত শক্ত করে ধরে রেখেছি। হঠাৎ জিদান ভাইয়া বলে ওঠে, উফ বাবা, তুমি ওকে জিজ্ঞেস করছো কেন এতজন মানুষের সামনে? আর তাছাড়া ওর কি আপত্তি থাকবে? কুষাণের মতো ছেলে খুঁজে পাওয়া যায় নাকি? যা বাবা, ভাইয়া আমার মনের কথাটা বলে দিল। এখন তো ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরে একটা চুমু খেতে। বড় বাবা বলে, আমি চাইছি জিদান আর কুষাণের বিয়েটা একই দিনে দিতে, এতে আনন্দটাও দ্বিগুণ হবে, ঝামেলাটাও কম হবে। কি বলো? ব্যাস এতটুকু শুনে আমি উঠে চলে আসি। রুমে এসে খাটে চিত হয়ে শুয়ে পড়ি। চোখ বন্ধ করতেই কুষাণ ভাইয়া হাস্যোজ্জ্বল মুখখানা চোখের ওপর ভেসে ওঠে। আমি ধরপড়িয়ে উঠে বসি। জোরে জোরে শ্বাস নিতে থাকি। হঠাৎ কুষাণ ভাইয়া দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। তাকে দেখে আমি লজ্জায় মিয়ে যাই। আমার গালগুলো রক্তিমাভা ধারণ করে। আমি নিচের দিকে তাকানো অবস্থাতেই উনি আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। কিন্তু তারপরও আমার তার দিকে তাকানোর সাহসটুকু হয়নি। ভাইয়া এক হাত দিয়ে আমার মুখ খানিকটা উপরে তুলে বলে, বউ, এভাবে লজ্জা পাবে না প্লিজ। একদম নিজেকে কন্ট্রোল করতে পারি না তোমার রক্তিম চেহারা দেখলে। উফ, ইচ্ছে করছে। তাকে কথা শেষ করতে না দিয়ে হঠাৎ আমি উঠে দাঁড়িয়ে যাই। আপনি এখানে কি করছেন? সবাই লিভিং রুমে বসে আছে, আর আপনি কিনা এখানে? আমার কথা শুনে কুষাণ ভাইয়া দাঁড়িয়ে যায়।
এক হাত দিয়ে আমাকে সোজা করে তার দিকে ফিরে দাঁড় করিয়ে বলে, তোর কি মনে হয় আমি তাদেরকে ভয় পাই? তারা কি ভাবলো না ভাবলো তা নিয়ে ভাববার সময় আমার নেই। আমার সবটা সময় শুধুমাত্র আমার বউকে উজাড় করে দিতে চাই। ওই একদম বউ বউ করবেন না। কিসের বউ? এখনো বিয়ে হয় নাই, তাহলে আবার কিসের বউ? বারে, তুই শুনলি না বাহিরে বাবা কি বলল চাচ্চুকে? আর মাত্র 10 দিন পর তুই শুধু আমার হয়ে যাবি। আমার এই সারা হৃদয় জুড়ে শুধু তুই থাকবি। ভাইয়ার কথা শুনে আমি কি করব বুঝতে পারছি না। এদিক থেকে ওদিকে তাকাতে থাকি, কেমন অস্বস্তি লাগছে। আমি তার দিকে তাকিয়ে বলি, বড় বাবা হঠাৎ এই সিদ্ধান্ত নিল কেন? আপনি কি তাকে কিছু বলছেন? না তো, আমি বাবাকে কি বলবো? বরং আমি যখন শুনলাম তোর কোথাকার রিমন না পিমনের সাথে বিয়ের কথা চলছে, তখন দিশেহারা হয়ে পড়েছিলাম। কি থেকে কি করব বুঝতে পারছিলাম না। ঠিক তখনই বাবা চাচ্চুকে এই কথাটা বলে দিল। জানিস কত খুশি হয়েছিলাম আমি তখন। কথাটা বলতে বলতে ভাইয়ার চোখের কোণে পানি জমা হয়। কাজ শেষে এটা দেখে আমি চমকে উঠি। ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে তার পায়ের ওপর ভর দিয়ে তার চোখের পানি মুছে দেই আমি। আমার কাছে কুষাণ ভাই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। এভাবে কাঁদছেন কেন আজিব? আজকে কান্না করার মতো কিছু ঘটেছে? কথাটা বলতে বলতে আমি পিছিয়ে আসতে নিলে ভাই আমার কোমর জড়িয়ে তার সাথে মিশিয়ে নেয়। তারপর কানে কানে ফিসফিস করে বলে, আরে পাগলি, এটা হলো খুশির কান্না। আমার নীল পরি আমার ব্যস্ত কুমারীকে কাছে পাওয়ার খুশিতে চোখ দিয়ে পানি পড়ছে। চোখের পানিগুলাও না বড্ড অবাধ্য হয়ে গেছে। সে নিজের জন্য না কেঁদে অন্যের জন্যে কাঁদে। তার কথা শুনে আমি লজ্জায় তার বুকে মুখ লুকাই। সেও 2 হাতে আমাকে আগলে নেয়, কিন্তু পরক্ষণে আমার কিছু মনে পড়তেই আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই। আর তার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে বলি, আমি ভাইয়ার দিকে রাগি লুকে তাকিয়ে বলি, বারবার ভুলে যান কেন যে আমাদের এখনো বিয়ে হয় নাই? তারপরও বারবার স্পর্শ করেন কেন শুনি? আমার কথা শুনে কুষাণ ভাই ফিক করে হেসে দেয়। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি আল্লাহ থেকে কতটা নিখুঁত হাতে সৃষ্টি করেছে। কি সুন্দর মোহনীয় তার হাসি। আমাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রুকুচকে কিছু জিজ্ঞেস করে। আমি বলি, শুনুন, ছেলে মানুষকে একদম এত সুন্দর হতে নেই, বুঝলেন? বেশি সুন্দর হলে আবার সমস্যা বেশি, হারিয়ে ফেলার ভয় থাকে। আমার কথা শুনে কুষাণ ভাইয়া হাসি থামিয়ে ফেলে। তারপর কিছুটা গম্ভীর স্বরে বলে, আমাকে হারিয়ে ফেলার ভয় সত্যি হয় তোর? অনেক। কথাটা শুনে ভাইয়া পিছিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায়। তারপর আমার দিকে তাকিয়ে বলে, কাউকে হারিয়ে ফেলার ভয় কেমন তা নিশ্চয়ই এখন বুঝতে পারছিস। তুই তো মাত্র সেদিন থেকে আমাকে ভালোবাসতে শুরু করছিস, কিন্তু আমি তো সেই ছোটবেলা থেকে তোকে হারিয়ে ফেলার ভয় পেতাম। সব সময় তোকে একটু দেখার জন্য ব্যাকুল হয়ে যেতাম। প্রতিটা মুহূর্তেই আমার ভয় হতো যে তুই যদি অন্য কাউকে ভালোবাসিস তাহলে আমার কি হবে। তোকে ছাড়া যে আমার একটা মুহূর্ত চলাও সম্ভব না। চারদিকে বিয়ের সব তোড়জোড় শুরু হয়ে গেছে। চৌধুরী পরিবারের 2 ছেলের বিয়ে বলে কথা। সবাই সব দিক দিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আমি লজ্জায় কারো দিকে তাকাতেও পারি না। আগে বড় মাদের বাসায় যাওয়া আসা করতাম, কিন্তু বিয়ে ঠিক হওয়ার পর থেকে এখন আর তেমন যাওয়া হয় না। কুষাণ ভাইয়াকে অনেকটা এড়িয়ে চলাফেরা করি। সে আমাকে দেখলেই হলো শুরু করে দেবে আমার বউ বলে। উফ, সারাক্ষণ তার মুখে এই শব্দটা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। তাই তাকে যতটা সম্ভব এড়িয়ে চলি। ভাইয়া কিছু বলতে পারে না, কারণ সেও অনেক ব্যস্ত থাকে এখন। তারপরও মাঝে মাঝে ফোন করে আমাকে বকা শোনায়। আমার আর কি করার, চুপ করে সব বকা আমাকে হজম করতে হয়। আমি রুমে উপর হয়ে শুয়ে আছি। হঠাৎ আমার রুমে হুড়মুড় করে নাইমা আর ফাহিম ঢুকে পড়ে। হঠাৎ ওদের দুজনকে দেখে আমি চমকে যাই। নাইমা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। আজ অনেকদিন পর তাদের সাথে দেখা। বিয়ের আর মাত্র 3 দিন বাকি, তাই আমি আগবাড়িয়েই তাদেরকে আসতে বলছি। এদিকে মিতুও শুরু করে দিচ্ছে তাদের বাড়ি যাওয়ার জন্য। ওই মিতু কোথায় রে? কথাটা বলে নিজের মাথায় নিজেই ফাটাতে ইচ্ছে করছে। এখন ওরা দুজন শুরু করবে আল্লাহ দিলে। এসব ভাবতে ভাবতেই ফাহিম আমার পিঠে কিল বসিয়ে দিয়ে বলে, জিহাই না রে, তোর মন দেখছিস সারাদিন জিজুর কাছে পড়ে থাকে। বাপরে বাপ, আমার মতন একটা এতিম বিধবা ছেলেকে রেখে তুই বিয়ের পিড়িতে বসতে পারবি কিভাবে? ফাহিমের কথা শুনে আমরা হুহা করে হেসে দিই। নাইমা বলে, কিরে ফাইম, তুই আবার বিধবা হয়ে গেলি? কোন দিন তুই বিয়েও করে নিলি? শুনলাম মেয়েদের স্বামী মারা গেলে তাদের বিধবা বলে। তুই তোর লিঙ্গ পরিবর্তন করলি আবার কোন দিন? নাইমার কথা শুনে ফাহিম ফুঁসে ওঠে। তারপর শুরু হয় তাদের দুজনের ঝগড়া। তাদের ঝগড়া দেখে আমি হাসতেছি। হঠাৎ নাইমার ফোন বেজে উঠতেই সবাই চমকে উঠি। মিতু ভিডিও কল দিছে। এবার আমরা কল রিসিভ করে ওকে দেখিয়ে দেখিয়ে 3 জন মিলে অনেক মজা করি। মিতু কিছুক্ষণ কথা বলে আগে ফুসতে ফুসতে ফোন কেটে দেয়। ও ফোন কেটে দিতেই আমরা 3 জন হো হো করে হেসে দেই। তারপর আমি উঠে গিয়ে ফাহিমকে তার রুম দেখিয়ে দেই। আসার পথে হঠাৎ কুষাণ ভাইয়ের ডাক শুনে আমি চমকে উঠি। কুষাণ ভাইয়া আমাকে দ্বিতীয়বার ডেকে ছাদে যেতে বলে। আমি কি করব বুঝতে পারছি না। এতদিন তো ভাইয়া আমাকে ফোন করে ধমক দিত, কিন্তু এখন যদি থাপ্পড় দেয় তাহলে আমার কি হবে? কথাটা ভাবতে ভাবতে আমার গালে হাত চলে যায়। আমি গালে হাত দিয়ে আস্তে আস্তে ছাদে যাই। গিয়ে দেখি ভাই রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি দরজার সামনে দাঁড়িয়েই ভয়ে ভয়ে বলি, কুষাণ ভাইয়া।
কিছু কি বলবেন? আমার কথা শুনে ভাইয়া আমার দিকে রাগি লুকে তাকায়। ব্যাস এতটুকুই দেখার বাকি ছিল। ভয়ে আমি চোখ বন্ধ করে নেই। ভাইয়া কিছুটা রাগী স্বরে বলে, কাছে আয়। আমি এক চোখ খুলে ভাইয়ার দিকে তাকাই। এখনো রেগে আছে, না গেলে সত্যিই থাপ্পড় দিয়ে দেবে ভেবে চোখ বন্ধ করে তার দিকে এগিয়ে যাই। ভাইয়ের সামনে দাঁড়াতেই সে বলে, 2 দিন পর বিয়ে, এখনো কিসের ভাইয়া ভাইয়া করিস? আমার সাথে দেখা করিস না কেন? ইগনোর করিস কেন আমাকে? জিহু, কিছু জিজ্ঞেস করছি আমি তোকে। আমি কিছু বলতে যাব তার আগেই জিদান ভাইয়া পেছন থেকে বলে, জিহু, মা ডাকছে তোকে, তাড়াতাড়ি যেতে বলছে। ব্যাস আর কি লাগে আমার? আমি কুশান ভাইয়ের দিকে একবার তাকিয়ে দৌড়ে ছাদ থেকে চলে আসি। জিহা যাওয়ার পর কুষাণ বলে, এটা কি হলো জিদান? মাত্রই কথা বলা শুরু করলাম। বারে, আমারই সামনে আমাদের বাড়িতে আমার বোনের সাথে তুই প্রেম করবি, তা আমি মেনে নিব কি করে? কন্ট্রোল ব্রো। এই আমাকে দেখ, 3 দিন পর বিয়ে, কিন্তু হবু বউকে সেই কোন দিন দেখেছি মনে নেই। আর তো মাত্র 3 দিন, তারপর তুই তোর বউয়ের সাথে ইচ্ছে মতো কথা বলিস, আমি কিছুই বলবো না। হো রিয়েলি? তাহলে তার আগে নিজের বোনকে আমার সাথে একা ঘুরতে পাঠাতি কেন? তখন বুঝি এত নিয়ম ছিল না। এতদিন বাড়িতে কোনো মেহমান ছিল না, তাই ঘুরতে সমস্যা হয় না। এখন কেউ দেখলে প্রবলেমটা তোরই হবে, আমার না। জিদানের কথা শুনে আমি হেসে দেই। একমাত্র এই একটা ছেলে যে কখনো আমার খারাপ চাইবে না। এই ছেলেটার জন্য নিজের প্রাণ দিতেও দ্বিধাবোধ করব না। এতটা ভালোবাসি তাকে। বাবাকে বিয়ের ব্যাপারে তুই রাজি করিয়েছিস, তাই না? সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। মানুষের হাসি কান্নার মাঝে কেটে যায় সময়, তেমনি ভাবে কেটে যায় প্রায় 3 দিন। শত বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আমরা একসাথেই বাধা পড়ি। অনেক আশা আকাঙ্ক্ষার পর আমরা একে অপরের কাছে আসতে পারি। আজ এবং এই মুহূর্ত থেকে আমি কুষাণ ভাইয়ের বউ, অর্ধাঙ্গিনী। অবশেষে যখন নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পাই, তাহলে এর থেকেও সুখের আর কি বা হতে পারে? এর মধ্যে গতকাল ইমন ভাই এসে আমার কাছে অনেক আকুতি মিনতি করেছিল বিয়েটা না করার জন্য। প্রথমে সুন্দরভাবে আমাকে বলেছিল, কিন্তু যখন আমি শুনি নাই তখন আমাকে থ্রেট দিয়ে বলেছিল বিয়ে যদি করি তাহলে আমার ক্ষতি করবে। আমি ভয় পেয়ে কুষাণ ভাইয়াকে বলেছিলাম। তারপরে ইমন ভাইয়ের নাম্বার থেকে ফোন আসে নাই। পরে জানতে পারি ইমন ভাইয়া নাকি হাসপাতালে আছে আপাতত। ব্যাস আমাকে কুষাণ ভাই এতটুকুই জানতে দিয়েছিল। তারপর কি হলো তার আমাকে জানাই নেই। আমি আর তাকে জোর করে নেই কিছু জানার, কারণ সেই ইচ্ছা আমার নেই। এখন কুষাণ ভাইয়ের রুমের বিছানার মাঝখানে বসে আছি। একটু একটু ভয় করছে, প্লাস আলাদা এক অনুভূতি কাজ করছে আমার মনে। একবার পুরো রুমের চারদিকে তাকিয়ে দেখে নিই। আগে কত এসেছে এই রুমটাতে, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে, কিন্তু তারপর আমার মনে হচ্ছে আমি এই পরিবেশে পুরোই নতুন। কিভাবে খাপ খাইয়ে চলবো আমি এই পরিবেশে? এখন তো এই মানুষগুলোকে আমার বড্ড অচেনা লাগছে, যদিও আমাকে বড় মা আর বড় বাবা সাহস দিয়েছিল। হঠাৎ দরজা খোলার শব্দে আমি কেঁপে উঠি। শাড়ির আঁচল শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বিছানা থেকে নেমে উঠে দাঁড়াই। কাপা কাপা পায়ে কুষাণ ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে তাকে সালাম দেই। ভাইয়াও মুচকি এসে সালামের জবাব দিয়ে আমাকে এক হাতে তার বুকে জড়িয়ে ধরে আমার মাথায় ভালোবাসার পরশ এঁকে দেয়। আমি চোখ বন্ধ করে তার স্পর্শগুলো অনুভব করতে থাকি। আজ কোনো বাধা না দিয়ে বরং তার বুকে মাথা রেখে পরম আবেশে চোখ জোড়া বন্ধ করে নেই। আমার মনে হচ্ছে পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গায় আশ্রয় হয়ে গেছে আমার। এখন শুধু তা আগলে ধরে রাখার বাকি। বউ এভাবে সারা রাত জড়িয়ে ধরে রাখবে নাকি আমাকে? আমাকে ছেড়ে দ্রুত ফ্রেশ হয়ে নাও। হঠাৎ কুষাণ ভাইয়ের কথায় আমার ধ্যান ভাঙে। মাথা তুলে একবার তার দিকে তাকাতেই সে আমাকে চোখ দিয়ে ইশারা করে ফ্রেশ হয়ে নিতে বলে। আমি আর কি করব, বাধ্যবের মতো ফ্রেশ হতে চলে যাই। প্রায় 10 মিনিট পর আমি ওয়াশরুম থেকে বের হতেই দেখি কুষাণ ভাইয়া খাটে হেলান দিয়ে আচ্ছা অবস্থায় চোখ বন্ধ করে আছে। ওনাকে এভাবে দেখে আমি ভেবেছিলাম ভাইয়া হয়তো ঘুমিয়ে গেছে, তাই শিওর হওয়ার জন্য তার পাশে গিয়ে দাঁড়িয়ে কিছুটা নিচু স্বরে বলি, কুষাণ ভা। আর কিছু বলার আগেই হঠাৎ কুষাণ ভাইয়া আমার হাত টেনে তার কোলে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ এমন আক্রমণে আমি বোকা বনে যাই। ভাইয়া আমার ঘাড়ে থুতনি রেখে ঘোর লাগা কণ্ঠে বলে, 7 বছর 3 মাস 7 দিন 4 ঘন্টা ভালোবাসার পর আজ বিয়ে করলাম নিজের ভালোবাসার মানুষটাকে। আজ যখন তাকে নিজের সবটা উজাড় করে নিজের করে নিব, তখনও যদি সে আমাকে ভাইয়া বলে ডাকে তখন কেমন লাগে বলো তো? বউ, আজও কি তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে? একটাবার শুধু নাম ধরে ডাকো না প্লিজ। ছাড়ুন প্লিজ। আগে কুষাণ বলে ডাকো, তাহলেই ছেড়ে দেব। পারবো না, আমার অভ্যাস হয়ে গেছে, সহজে ছাড়তে পারবো না। ওকে, তাহলে এভাবেই থাকো। কুষাণ ভাইয়ের গরম নিঃশ্বাস আমার ঘাড়ে আছড়ে পড়ছে। অন্যদিকে তার এই স্পর্শ সহ্য করার ক্ষমতা আমার নেই, তাই চোখ খিচে বন্ধ করে বলি, কুষাণ প্লিজ ছাড়ুন আমাকে। বাহ রে বউ, এত মিষ্টি করে ডাকলে কি ছাড়তে ইচ্ছে করে? এটা কিন্তু চিট হচ্ছে, ছাড়ুন আমাকে। কথাটা বলতেই কুষাণ ভাই আমাকে তার দিকে ফিরিয়ে আমার অধর যুগল দখল করে নেয়। তারপর কয়েক সেকেন্ড পরেই ছেড়ে দেয়। তার হঠাৎ এমন কাছে আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছি। তারপর আমাকে ফেলে বেলকনিতে চলে যায়। আমি কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকি। তারপর মনে পড়ে সে তো আমার স্বামী। তাহলে তোর এত সমস্যা কি জিহা? কথাটা ভেবেই আমি মুচকি হেসে উঠে দাঁড়াই। উঠে গিটার হাতে নিয়ে বেলকনিতে যাই। দেখি কুষাণ ভাইয়া উল্টো দিকে দাঁড়িয়ে আছে। আমি যেতেই একবার আমার দিকে বাঁকা হেসে আমাকে নিয়েই দোলনায় বসে পড়ে।
তারপর আমাকে এক হাতে জড়িয়ে ধরে হাতে একটা আংটি নিয়ে আমাকে পরিয়ে দেয়, হাতে একটা চুমু দিয়ে বলে, একটা ছোট উপহার বউ। আমি তার বুকে মাথা রেখে হাতে গিটার দিয়ে বলি, আপনার ভালোবাসার কাছে এসব কিছুই তুচ্ছ। একটা গান শোনাবে প্লিজ কুষাণ? আমার কথা শুনে সে মুচকি হেসে গিটারে টুংটাং শব্দ করে সুর তোলে। তোর বর্ষা চোখে ঝরতে দিব না বৃষ্টি, তুই জাগবি সারা রাত, আমি আসবো হঠাৎ তোর বর্ষা চোখে ঝরতে দিব না বৃষ্টি। পুরো গান সে আমার দিকে তাকিয়ে শেষ করে। আমি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। এত সুন্দর করে এত আবেগ ঢেলে দিয়ে কিভাবে এত সুন্দর গান গাইতে পারে কেউ? হঠাৎ সে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, আমার 2 হাত তার হাতের মুঠোয় নিয়ে বলে, তোকে অনেক ভালোবাসি বউ। আমার এই প্রতিটা অতলে শুধু তোর স্পর্শে ভরিয়ে দিতে চাই। আমার একমাত্র অতল স্পর্শী যে শুধু তুই, তোকে ছাড়া আর কাকে এই অধিকার দিব বউ? অনেক ভালোবাসি তোকে, যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যায় ঠিক ততটা।